চারপাশে গা ছমছমে নীরবতায় সবুজ গাঢ় জঙ্গলের বুক চিরে বেরিয়ে এসেছে এক ফালি মেঠো পথ, যেন সাপের মতো পেঁচিয়ে চলে গেছে দিগন্ত পানে। সূর্য ডুবেছে অনেক আগেই। সন্ধ্যার আবঝা আলোয় গ্রামের নিঃসঙ্গ গাছগুলো আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। সেই পথ ধরে হেঁটে আসছে একটি মেয়ে, কালো স্কার্ট, সাদা টপ পরা, গলায় হালকা ব্রাউন রঙের স্কার্ফ জড়ানো। লম্বা চুলগুলো উপর দিকে জুটি করে বাঁধা, এতটা লম্বা চুল যে উঁচু করে বাঁধার পরও চুলগুলো কোমর পর্যন্ত ছুঁয়ে আছে। চোখ দুটো টানা টানা কালো মণি, মুখের গড়ন এতটাই সুন্দর যেন কোনো পরীর চেহারা। আলতা রাঙা গায়ের রং ধবধবে ফর্সা দুধের মতো, গোলাপি ঠোঁটের মাঝখানে মিষ্টি একটা হাসি। তার চোখ জোড়া একরাশ খুশিতে ভরা, যেন অনেক বছর পর নিজের সেই চিরচেনা গ্রামে পা রেখেছে। প্রাকৃতির সেই চিরচেনা ঘ্রাণ, চিরচেনা বাতাস, সেই গাছপালা সবকিছু মুগ্ধ হয়ে উপভোগ করছিল। তখনই তার পাশ থেকে কেউ বলে উঠল, কিরে অর্ষা, কোথায় হারিয়ে গেলি? মেয়েটার কণ্ঠ শুনতেই ধ্যান ভাঙে অর্ষার। সে ঘুরে তাকায় মেয়েটার দিকে। কালো টপস পরা, নিচে জিন্স, চোখের সানগ্লাস, ছোট রং করা চুলগুলো ঘাড় পর্যন্ত ছেড়ে রাখা, পায়ে চিকন হিল পরা। দেখেই বোঝা যায় শহরের মডার্ন মেয়ে। এই গ্রামের পরিবেশে সে একটু ভয়ে আছে। চারিপাশে জঙ্গল, তার উপর অন্ধকার, তাই ভয়টা একটু বেশি পাচ্ছে। অর্ষা, কি হয়েছে বল, তুই কি ভয় পাচ্ছিস? মেয়েটা, তুই এত কি ভাবছিস? আর তুই এই জঙ্গলে থাকিস, আগে বলিসনি কেন? আগে জানলে আমি এখানে আসতামই না। তুই বলেছিলি গ্রাম, এটা তো একটা জঙ্গল। এখানে আমাকে যদি এখন বাঘে খেয়ে ফেলে কি হবে? অর্ষা উচ্চস্বরে হেসে ওঠে এবং বলে, আরে আমি আছি তো, তুই ভয় পাস না। আর এখন এখানে বাঘ কোথা থেকে আসবে? আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, আমি জানি এখানে কোথায় কখন কি হয়। আর এই সাইডটায় বাঘ নেই, বাঘ আরও ভিতরে জঙ্গলের গহীনে আছে। তুই চল, আমরা এসে পড়েছি, ওই তো আমার বাড়ি। এরপর দুজনেই হেঁটে বাড়ির ভিতরে ঢুকে যায়। এতক্ষণ যার নাম শুনলেন সে হচ্ছে অর্ষা, অর্ষা সর্দার। সে বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম মধুপুর গড়ের মেয়ে। মধুপুর গড়, যা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল। এখানে 190 প্রজাতির প্রাণী রয়েছে। কিছু প্রাণী হিংস্র, কিছু অনেক শান্ত। এই জঙ্গলের মাঝে মাঝে রয়েছে ছোট ছোট বাড়িঘর, বিশাল বিশাল গাছপালা। আর এত বড় বড় গাছপালার মাঝে সূর্যের আলো খুব কম আসে জঙ্গলের ভিতরে, তাই দিনের বেলাও অন্ধকারটাই বেশি পাওয়া যায়। আর রাতের বেলা তো পুরাই ভুতুড়ে স্থান লাগে, মনে হয় আশেপাশে কোনো কালো ছায়া কিংবা কোনো আত্মা আছে। গা ছমছমে ব্যাপার। এখানে কিছুটা মধুপুর গড়ের বর্ণনা, আর বাকিটা কাল্পনিকভাবে সাজানো। এটা একটা ফ্যান্টাসি গল্প যেহেতু, তাই গল্পের খাতিরে বাকি সবকিছুই কাল্পনিক, এখানে কোনো সত্যতা নেই। অর্ষা এই গ্রামের এই মেয়ে, ছোট থেকে এখানেই তার বড় হওয়া। এখানে সবকিছু তার বড্ড চেনা। গ্রামে কোথায় কি আছে সবকিছুই তার মুখস্থ। তার বাবার রওশন সর্দার মধুপুর গ্রামের বর্তমান প্রধান। এলাকায় তার প্রভাব, সম্মান, খানিকটা ভয়ও আছে। তার মেয়ে অর্ষা সর্দার একজন শিক্ষিত, আত্মবিশ্বাসী ও স্পষ্টবাদী মেয়ে। বয়স 22 বছর। MBBS বা ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি ডিগ্রি অর্জন করতে ঢাকায় ছিল 4 বছর। এই গ্রামের মেয়ে হলেও পড়াশোনার জন্য তাকে এত বছর শহরেই থাকতে হয়েছে। এবার ছুটি পাওয়ার পর সে তার বান্ধবীকে নিয়ে এসেছে গ্রামে ঘোরার জন্য। আবার তারা শহরে ফিরে যাবে। এতক্ষণ যে মেয়েটার সাথে কথা বলছিল অর্ষা, সেটা তার বান্ধবী ইয়ানা। ইয়ানা শহরের মডার্ন একটা মেয়ে, তাই তার সবকিছু মডার্ন। তার কথা বলা, জামা কাপড় পরার স্টাইল, সবকিছুই। দুজনে মাটির উঠোন পেরিয়ে কাঠের দরজা ঠেলে বাড়ির ভিতরে ঢুকতেই একজোড়া হাত অর্ষাকে জড়িয়ে ধরে। মা, কেমন আছিস তুই? কণ্ঠে কাঁপন, কিন্তু চোখে গভীর ভালোবাসা। সাহেলা বেগম, অর্ষার মা, দীর্ঘ 4 বছর পর নিজের মেয়েকে ছুঁয়ে পেলেন যেন। তার মুখের চামড়া একটু ভাঁজ পড়েছে, কিন্তু চোখের চাউনি এখনো তরুণী মায়ের মতো। সেই চোখে পানি এসে গেছে, কিন্তু ঠোঁটে জড়ানো হাসি যেন বলছে, এই বাড়িটা আজ সত্যি পূর্ণ হলো। মায়ের কণ্ঠ শুনেই পাশের ঘর থেকে বেরিয়ে এলো এক লম্বা গড়নের তরুণ, ফারাজ সর্দার, অর্ষার ছোট ভাই। এই তো ফিরলি আপু, দেখ শহরের বাতাসে একদম পাল্টে গেছিস। সে এগিয়ে এসে বোনকে জড়িয়ে ধরল। অর্ষা হেসে উঠল। ফারাজের কণ্ঠে যেমন খুশি, তেমনি লুকানো এক স্নেহপূর্ণ শাসন। পিছন থেকে এগিয়ে এলেন গ্রামের প্রভাবশালী মানুষ, অর্ষার বাবা রওশন সর্দার। মুখে কঠোরতা, কিন্তু চোখে গলে যাওয়া উষ্ণতা। ফিরলি মা তুই? ঘরটা যেন এখন ঘর হলো। সবাই মেতে উঠেছে আবেগে, কিন্তু তখনই সবার দৃষ্টি গেল অর্ষার পাশের মেয়েটির দিকে, ইয়ানা।
তাকে দেখে মুহূর্তে একটু থমকে গেল ফারাজ। ইয়ানা মুখে হালকা হাসি এনে বলল, আসসালামু আলাইকুম, আমি ইয়ানা, অর্ষার বান্ধবী। ওর সঙ্গে একটু গ্রাম দেখার ইচ্ছে হলো, তাই চলে এলাম। রওশন সর্দার কিছু না বলে মাথা হেলালেন। সাহেলা বেগম কাছে এসে আদর করে বললেন, আরে এসো মা, এসো ভিতরে, তুমি তো আমাদের মেয়ের মতোই, এত পথ এসেছো, একটু জিরাও তো। সবাই মিলে বসার ঘরে চলে গেল। কিছুক্ষণ পর পাটের মোটা চট পেতে কালার পাতায় ভরে ভরে খাবার সাজানো হলো। গরম ভাত, সরিষার ইলিশ, ডাল, শুটকি ভর্তা আর শেষ পাতে দুধ সেমাই। ইয়ানা চুপচাপ বসেছিল। চারপাশের পরিবেশে একটু অস্বস্তি হলেও অর্ষার মা বাবার যত্নে মুগ্ধ হয়ে গেল। খাওয়া শেষ হয়ে ঘরে ছড়িয়ে পড়ল এক ধরনের শান্তি। রাত অনেক হয়ে গেছে, বনের পাখির ডাক থেমে গেছে। দূরের কোণা থেকে শোনা যাচ্ছে শিয়ালের হুক্কা হুয়া ডাক। কেউ সেদিকে ভ্রুক্ষেপ করল না। অর্ষা তার রুমে ঢুকে ব্যাগটা রেখে দিল। ইয়ানা তার পাশে, ফারাজ তার রুমে, রওশন আর সাহেলা তাদের নিজ ঘরে। বাড়িটা আবার নিঃশব্দ। তবে অর্ষা ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে হঠাৎ গা শিরশির অনুভব করল। সামনের বটগাছটা একটু নড়ে উঠল কি? তবে কি ওর চোখের ভুল, অথবা বাতাস, অথবা কিছু, অন্য কিছু? রাতের গভীরে জঙ্গলের কোল ঘেঁষে একটা কালো ছায়া দাঁড়িয়েছিল অর্ষাদের বাড়ির সামনের পথের মোড়ে। সে ফিসফিস করে বলল, তুই ফিরেছিস, এত বছর পর ইয়ারা আবার জাগবে। ভোরের রোদ গাছের ডাল ভেঙে বাড়ির উঠোনে এসে পড়েছে। মাটির গন্ধে ভেজা হাওয়ায় মিশে আছে শালপাতার স্নিগ্ধ ঘ্রাণ। অর্ষা ধীরে ধীরে চোখ মেলে। পাশেই বিছানায় ঘুমিয়ে আছে ইয়ানা, তার মুখে ক্লান্তির ছাপ, যেন রাতটা কোনো দুঃস্বপ্নে কেটেছে। ঘড়ি দেখে সে উঠল, ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে মুখে পানির ছিটা দিয়ে চুল খোপা করল। আজ তার ইচ্ছে ইয়ানাকে এই পুরো গ্রামটা, বনের কোল ঘেঁষে থাকা তার শৈশবের স্বর্গরাজ্যটা ঘুরে দেখানো। কিছুক্ষণ পর ইয়ানা ঘুম থেকে উঠল। ইয়ানা, ভয়ঙ্কর জায়গা রে এটা। গতকাল রাতে জানালার পাশ থেকে কেমন একটা শব্দ শুনলাম, যেন কেউ হেসে উঠল বাইরে। অর্ষা হেসে বলল, তুই শহরে অভ্যস্ত বলেই এসব মনে হয়। তাও চল, তোকে আজ পুরোটা দেখাবো, আমার শৈশব, আমার বোন। দুজনেই হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ল ঘরের সামনে দিয়ে। উঠোন পেরিয়ে কাঁঠাল গাছ, তারপর একটা সরু পথ ধরে জঙ্গলের গায়ে গিয়ে মিশেছে, যেখানে ঝোপ জঙ্গলের ফাঁকে ফাঁকে ছোট ছোট পুকুর, বাঁশ ঝাড় আর আগাছায় ভরা খালি জমি। বাতাসে ভেসে আসছে পাখিদের ডাক, তবে মাঝে মাঝে হঠাৎ থেমে যাচ্ছে সব। চোখ বুজে সেই ঘ্রাণ নিতে নিতে হঠাৎ অর্ষার কাঁধে কাঁটা দিয়ে উঠল। সে থেমে যায়, চারপাশ দেখে, জঙ্গল চুপচাপ, কিন্তু তার মন বলছে কেউ আছে, কেউ দেখছে। সে আবার হাঁটতে শুরু করে। ইয়ানা কিছুই টের পাচ্ছে না। সে তো ব্যস্ত অর্ষাকে জিজ্ঞেস করতে, এই বাঁশঝাড়টার পাশে কি তোর পুকুর ছিল? অর্ষা হেসে হ্যাঁ বলে, কিন্তু মন তার অন্যখানে। মনে হচ্ছে জঙ্গলের ভিতরে কোনো চোখ তার দিকে স্থির, বাতাসে যেন ফিসফাস। ফিরেছিস, তোকে দেখছি। তার পা হঠাৎ থেমে যায় একবার। সে পিছন ফিরে তাকায়, কিছু নেই, কিন্তু ঝোপের মাথার পাতাগুলো একসাথে কেঁপে উঠল, যেন কেউ হঠাৎ পিছনে সরে গেছে। অর্ষা, তুই ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ, চল। কিছুক্ষণ পর তারা ফিরে আসে বাড়িতে। সাহেলা বেগম তখন রান্নাঘরে দুধে পুলি বানাচ্ছেন। রান্নার গন্ধে বাড়িটা ভরে গেছে। অর্ষার মুখে হালকা হাসি ফিরে আসে। দুপুরে সবাই একসাথে খেতে বসে। চাল ভাজা, মুগ ডাল, ছাগলের মাংস আর দই। ইয়ানা মুগ্ধ হয়ে বলে, খাওয়া দাওয়া তো রাজকীয় এখানে। অর্ষা হাসে, কিন্তু তার চোখ দুটো বারবার জানালার পাশে থাকা সেই গাছটার দিকে যায়, যেখানে কাল রাতে ছায়াটা নড়েছিল। আর আজ সকালে মনে হলো কেউ পেছন থেকে দেখছিল। সেদিন রাতে অর্ষা যখন জানালার পাশে দাঁড়িয়ে কাঁচে ভিতরের প্রতিবিম্ব দেখছিল, হঠাৎ তার প্রতিচ্ছবির পাশে আবছাভাবে আরেকটি ছায়া দেখা গেল। তার নিঃশ্বাস আটকে গেল। সে ঘুরে তাকালো, কেউ নেই। তবু কাঁচে তখনও সেই ছায়াটা দাঁড়িয়েছিল। মনে হচ্ছে এটা অর্ষার চোখের ভুল, তাই সে বেশি ভাবে না। এরপর সে ঘুমোতে চলে যায়। রাত গভীর, জঙ্গল নিঃশব্দ, শুধু দূরে কোথাও যেন শিয়ালের হালকা ডাক শোনা যায় মাঝে মাঝে। বাড়ির সব ঘর অন্ধকার, সবাই গভীর ঘুমে। কিন্তু হঠাৎ অর্ষার ঘুম ভেঙে যায়। সে ঘামছে, কপাল ভেজা, বুক ধরফর করছে, যেন স্বপ্নে কিছু দেখছিল, কিন্তু এখন কিছুই মনে পড়ছে না। অস্বস্তি আর অজানা এক চাপা আতঙ্ক তার শরীরের ভিতর ছড়িয়ে গেছে। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়, পা টিপে টিপে যায় জানালার কাছে। জানালা খুলে দেয়। বাইরে শীতল বাতাস, চাঁদের আলো গাছের পাতার ফাঁকে ফাঁকে পড়ে ছায়া তৈরি করেছে উঠোন জুড়ে। কিন্তু হঠাৎ তার চোখ আটকে যায়। বাড়ির ঠিক সামনের বটগাছের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। না,
সম্পূর্ণ মানুষ নয়, সে যেন ছায়ার মতোই, শুধু দুটি চোখ জ্বলজ্বল করছে অন্ধকারে। নীল রঙের চোখ, অস্বাভাবিক রকমের উজ্জ্বল, নরম তরল আলোয় তৈরি চোখ নয়, বরং যেন অদ্ভুত এক জ্বলন্ত মণি, দুটি আগুনের বিন্দু। অর্ষা কেঁপে উঠল। তার মনে হলো সেই চোখ দুটো তাকিয়ে আছে সরাসরি তার দিকেই, সরাসরি, নিস্তব্ধতা ভেদ করে দিচ্ছে তার বুকের ভিতরে লুকানো সমস্ত রহস্য। এটা মানুষ নয়, এটা কোনো জন্তু, বা এটা কিছু, অন্য কিছু। তার মনে পড়ে গেল ছোটবেলার সেই কাহিনী। সে তখন এসএসসি পাশ করেছিল সবে। মধুপুর গড়ের গহীনে চোখ জ্বালানো ছায়া ঘরে, যার দিকে তাকালে মন খেয়ে ফেলে। অর্ষা পিছিয়ে আসে, দ্রুত জানালার পর্দা টেনে দেয়। তার বুক ধরফর করছে, পা দুটো অবশ হয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যভাবে সে চিৎকার করেনি। সে আবার শুয়ে পড়ল, চোখ বন্ধ করল। কিন্তু চোখ বন্ধ করলেও সেই নীল চোখ দুটো এখনো যেন জ্বলছে তার মনে। সকালটা অন্যরকম, পাখিরা ডেকেছে আগের মতো, বাতাসও বইছে সেই বনগন্ধ মাখা মিষ্টি ছোঁয়ায়। তবুও অর্ষার বুকের মধ্যে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ইনায়া চলে যাচ্ছে, কারণ ঢাকা থেকে ফোন এসেছে, একটু জরুরি কাজ পড়ে গেছে মেডিকেলের, ভাইভা আর একটা প্রেজেন্টেশন। তুই থাক, এমনিও তুই এতদিন পর এসেছিস, আন্টি আঙ্কেলকে সময় দে, আর খুব জলদি ফিরে আসিস। অর্ষা চুপচাপ ছিল। ইনায়া ব্যাগ গুছাচ্ছে, বাসের সময় হয়ে এসেছে। সাহেলা বেগম তখন রান্নাঘর থেকে গরম পরোটা বের করছেন, সঙ্গে ডিম ভাজি, ইনায়ার পছন্দ। শেষবারের মতো উঠোনে দাঁড়িয়ে ইনায়া বলল, তুই সাবধানে থাকিস, ঠিক আছে? কিছু হলেই ফোন করিস। এই গ্রামের ব্যাপারে আমার কেমন অদ্ভুত লাগছে। অর্ষা মাথা নাড়ল, কিন্তু চোখ নামিয়ে নিল। ভিতরে একটা শূন্যতা জমা হচ্ছিল। ইনায়া চলে গেলে এই গ্রাম, এই অরণ্য, এই ঘর সবকিছু যেন হঠাৎ অনেক বেশি নিঃসঙ্গ হয়ে পড়বে। রওশন সর্দার নিজেই ইনায়াকে বিদায় করে দিলেন। ফারাজ ওকে নিয়ে রাস্তার মাথা পর্যন্ত গেল। অর্ষা তখন চুপচাপ বসেছিল বারান্দায়, পায়ে পা গুটিয়ে। একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস তার ঠোঁটের কোণা ছুঁয়ে যায়। বিকেলবেলা সাহেলা বেগম এসে পাশে বসলেন। মন খারাপ করিস না, ইনায়া তো আবার আসবে। অর্ষা হালকা হাসে, জানি মা, কিন্তু এই 4 বছরে সবসময়ই সাথেই থেকেছি, তাই একটু কেমন যেন লাগছে। মা তখন মাথায় হাত বুলিয়ে বললেন, তুই যা, তোর ফুপি তোকে যেতে বলেছে। অনেকদিন হলো দেখা হয়নি, ওর শরীরও ভালো না, একটু ঘুরে আয়, তোর মনটাও ভালো হবে। অর্ষা প্রথমে যেতে চাইছিল না, কিন্তু অবশেষে রাজি হলো। ফুপিদের বাড়ি গ্রামের একদম পশ্চিম প্রান্তে। বড় রাস্তা পেরিয়ে জঙ্গলের ঘনতা একটু কমে এলেই একটা পুরনো বসতি। গরুর গাড়ির রাস্তা, খাল পেরিয়ে ছোট্ট পাড়ার ভেতরে তাদের বাড়ি। এ দীর্ঘ পথ পার করে অর্ষা এসে পড়ে ফুপুর বাড়ি। এরপর ফুপিদের সঙ্গে কেটে গেল সুন্দর কিছু সময়। ফুপির অসুস্থতা, কিছু পুরনো গল্প, ছোট্ট খালঘাটের ধারে পাটি পেতে বসে চা খাওয়া। কিন্তু সময় গড়াতে গড়াতে অর্ষার মন খচখচ করতে লাগলো। বিকেলের আলো নিভে গিয়ে সন্ধে হয়ে গেছে, আকাশে চাঁদ উঠেছে, কিন্তু মেঘে ঢাকা। ফিরতে হবে, অর্ষা বলল। ফুপি অনেক করে বলল, রয়ে যা মা, কাল চলে যাস, এখন জঙ্গলের পথটা একটু বিপজ্জনক। কিন্তু অর্ষা জেদ ধরে বলল, আমি চিনে চিনে যাব, এই পথ আমার চেনা, চিন্তার কিছু নেই। এরপর অর্ষা বেরিয়ে যায় তাদের থেকে বিদায় নিয়ে। অর্ষা হাঁটছে, বালির রাস্তায় তার পায়ের আওয়াজ ঠকঠক করছে। দুই পাশে আবার সেই ঘন জঙ্গল। আজ বাতাস নেই, পাতাও নড়ছে না। তবে হঠাৎ বাঁ পাশে ঝোপের মধ্যে একটা শব্দ, ক্রর। অর্ষা থেমে যায়। তার মাথায় বিদ্যুৎ খেলে যায় সেই নীল চোখের কথা। সে জানে আজ রাতটা স্বাভাবিক নয়। সে হাঁটা জোর করে দেয়, কিন্তু তার পেছনে ধীরে ধীরে আবার সেই শব্দ, ক্রর, হু। যেন কোনো কিছু তার পেছনে পা টিপে টিপে হাঁটছে। অর্ষার গলা শুকিয়ে আসে। সে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়, কেউ নেই, তবে ঝোপটা একটু নড়ছে। রাতের নিস্তব্ধতা আর অন্ধকার যেন কুয়াশার মতো জড়িয়ে ধরেছে চারপাশকে। সে প্রথমে একটু ভয় পেলেও পরে ভাবে এমনি তার মনের ভুল। এরপর অর্ষা আবার জঙ্গলের ভেতর দিয়ে একা হাঁটতে শুরু করে। মাথার ওপরে বিশাল গাছের ছায়া, পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে ধুলোময় পথ জুড়ে পড়েছে। হাতে ব্যাগ, তবু মুখে ভয়ের চিহ্ন নেই। কিন্তু তার হৃদয় বুঝে গেছে সে একা নয়। চারদিকের নিস্তব্ধতা মাঝে মাঝে এমন নিঃসার হয় যেন আশেপাশের সব প্রাণী থেমে গেছে। অর্ষা থামে, তার শরীরের লোম দাঁড়িয়ে যায়, বুক ধরফর করছে, কিন্তু সে নিজেকে সামলে রাখে। কান খাড়া করে শোনে, খস খস শব্দ হচ্ছে কোথাও থেকে। পেছনের ঝোপে কিছুর নড়াচড়া। সে ঘুরে তাকায়, কিছু নেই, কিন্তু অনুভব স্পষ্ট, কেউ আছে। অর্ষা চারপাশে চোখ বুলিয়ে একটা মোটা কাঠের ডাল দেখে সেটা তুলে নেয়।
তার চোখের ভাষা বদলে যায়। এবার সে শিকার নয়, সে লড়বে। সে চিৎকার করে বলে ওঠে, কে আছো? বাইরে বেরিয়ে আয়। আড়াল থেকে ভয় দেখিয়ে লাভ নেই, সাহস থাকলে সামনে আয়। সে ভাবে হয়তো কেউ ইচ্ছে করে ভয় দেখানোর চেষ্টা করছে। তার কণ্ঠে কম্পন ছিল না, ছিল তীব্র আত্মবিশ্বাস। ঝোপটা থেমে যায় কিছুক্ষণ। তারপর বাঁ দিকের একটা ঘন পাতার ফাঁক থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে কিছু। আলো পড়তেই অর্ষার চোখ কেমন স্থির হয়ে যায়। সে একটা নেকড়ে, তবে এটা সাধারণ নেকড়ে না। এই নেকড়েটা লম্বা, সুঠাম গড়নের। তার শরীর ঘন ছায়ার মতো কালো, আর চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল নীল। একটা বরফ শীতল অথচ গভীর যন্ত্রণা মেশানো মানুষের মতো দৃষ্টি। অর্ষা এক পা পিছিয়ে যায়, তার হাতে থাকা লাঠিটা শক্ত করে ধরে রাখে, কিন্তু চোখ ছিঁড়ে আসতে পারছে না সেই দৃষ্টি থেকে। নেকড়ে ধীরে ধীরে এগিয়ে আসে। কোনো শব্দ নেই, নিঃশব্দে, শুধু পায়ের নিচে শুকনো পাতার মচমচে আওয়াজ। অর্ষার পা পিছলে যায়, সে মাটিতে টুপ করে পড়ে যায়। মাটি ঠান্ডা, কাদা লেগে যায় হাতের পাশে, কিন্তু তার চোখ থেমে নেই। নেকড়েটা এখন একেবারে তার সামনে, এক পলক তাকিয়ে আছে। তার স্নায়ুগুলো অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আজই শেষ দিন। এই নেকড়েটা এখনই হয়তো কামড়ে ছিঁড়ে ফেলবে। নেকড়েটা মাথা নিচু করে আস্তে করে তার মুখের কাছে মুখ রাখে। দুটো চোখ এক লাইনে। অর্ষার দম বন্ধ হয়ে আসছে। সে চোখ বন্ধ করে ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখন নেকড়েটা থেমে যায়। দুটি শ্বাস, তারপর ধীরে ধীরে পিছিয়ে যায়। একবার মুখ ঘুরিয়ে জঙ্গলের দিকে তাকায়। তার চোখে ঝলকে ওঠে কেমন একটা শীতল অভিমান, অথবা চেনা কাউকে দেখার শোক। আর এক মুহূর্তে সে অদৃশ্য হয়ে যায় জঙ্গলের গহীনে। অর্ষা পিছনে হেলান দিয়ে পড়ে থাকে। তার হৃৎপিণ্ড যেন শরীর ফুঁড়ে বাইরে চলে যাবে। শুধু একটা প্রশ্ন মাথায় বাজে, ওটা কে ছিল? নেকড়ে নাকি কিছু অন্য কিছু? সে মনে মনে বলে, এটাই কি ওই দিন রাতে জানালার বাইরে দেখেছিলাম? তবে সে আমাকে কিছু না করে চলে গেল কেন? এরপর সে উঠে নিজেকে দাঁড়িয়ে সোজা দৌড় দেয় বাড়ির উদ্দেশ্যে, আর বিড়বিড় করে বলে, এসব নিয়ে পরে ভাবা যাবে, আগে বাড়ি চল অর্ষা। অন্ধকারে ঢাকা এক রাজ্য, একটা পাহাড় আছে পৃথিবীর সমস্ত মানচিত্রের বাইরের এক প্রান্তে। একটা এলাকা যেখানে পৌঁছায় না চাঁদের কোমল আলো, না সূর্যের জ্বলন্ত দৃষ্টি। দিনের আলো সেখানে ঢোকে না ঠিকমতো, তবু সময় চলে, পাতা পড়ে, বাতাস বয়, শুধু মানুষ ঢোকে না, বা বলা ভালো পারেও না। সে পাহাড়ের নাম কোহে কাফ। এটা কোনো পাহাড় না, এটা একটা অভিশাপের সীমারেখা। একটা আংটির মতো এই পাহাড় পৃথিবীকে ঘিরে রেখেছে, যেমনটা ভয় ঘিরে রাখে অন্ধকারকে। সেখানে যেতে হলে 4 মাসের অন্ধকার পথ পাড়ি দিতে হয়। তবে তা কোনো পথ নয়, এ এক আত্মার যাত্রা। পা নয়, ভয়ে এগোয়। রক্ত নয়, দুঃস্বপ্ন গড়ে তোলে রাস্তা। কিন্তু হাজার হাজার বছরের ইতিহাসে আজও কেউ এই পাহাড়ে নিজের ইচ্ছায় প্রবেশ করতে পারেনি। এই রহস্যময় পাহাড়ের গহীনে অবস্থিত একটি গোপন রাজ্য, যার নাম পারস্য রাজ্য। সেই পাহাড়ের চূড়ায় কালো পাথরের গাঁথুনি দিয়ে বানানো এক বিশাল রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে। সেখানে মানুষ থাকে না, থাকে জিন, ছায়াপুরুষ আর ভয়ঙ্কর আত্মা, যারা বাতাসে ভেসে থাকে। এই রাজ্যের বাদশাহ ইশবাব এক 2000 বছরের জিন শাসক, যার রাজত্ব চলে অদৃশ্য শক্তি আর পুরনো চুক্তির মাধ্যমে। আজ তার সিংহাসন ছাড়ার দিন, আর আজ তার বড় ছেলে ওয়াজফান কায়াস্থ হবে এই রাজ্যের নতুন বাদশাহ। ওয়াজফান কায়াস্থ কোহে কাফের অগ্নচক্ষু রাজপুত্র। সে এক নাম যা উচ্চারিত হলেই বাতাস থেমে যায়, ছায়ারা নড়ে ওঠে, আর হৃৎপিণ্ডে কাঁপন ধরে যে কোনো মানুষের। নামটির মধ্যেই যেন এক রাজকীয় মহিমা আর অলৌকিক গম্ভীরতা। তাকে দেখলে মনে হয় আলো আর অন্ধকার একসঙ্গে রূপ ধারণ করেছে। তার চেহারা যেন নূরের মতো জ্যোতির্ময়, অতি মানবীয় ভরসা রং, একেবারে নিখুঁত গড়নের মুখশ্রী। যেখানে শিল্পী নিজে থেমে গিয়েছিল, বুঝতে না পেরে আর কি যোগ করবে। কিন্তু সেই অপার্থিব মুখের মাঝে আছে দুটি চোখ, যা ভেদ করতে পারে আত্মার গভীর অন্ধকার। চোখের মণি রক্ত লাল না, সেটা শুধু লাল নয়, টকটকে তাজা রক্তের রং যেন তার চোখে জ্বলছে সব সময়। চোখ দুটি দেখে কারো মনে হয় এই চোখ ভালোবাসতে পারে না, তবে জ্বালিয়ে দিতে পারে জীবন। তার চুল হালকা ব্রাউন রঙের, হাওয়া লাগলে যেন আগুনে লেলিহান শিখার মতো নড়ে ওঠে। চুল কিছুটা লম্বা,
চোখের সামনে অবধি এসে থেমে যায়, তবে ঠিক চোখে পড়ে না, শুধু ছুঁয়ে ছুঁয়ে যায়, আর পেছন থেকে ঘাড় অবধি ছুঁয়ে থাকে। এই সামান্য অসাবধান নকশার ভেতরেও আছে এক অব্যক্ত নেশা। ওয়াজফানের উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি। তার চলন, তার অবস্থান একটি সিংহের মতো সজাগ, চুপচাপ, তবুও সর্বগ্রাসী। তার গলার স্বর গভীর, কর্কশ নয়, কিন্তু কম্পন আছে, যা শোনামাত্র শরীরে কাঁটা দেয়। তাকে যারা প্রথম দেখে তারা পাগল হয়ে যায় তার রূপে, কিন্তু যদি কেউ চোখের নিচে লুকানো সেই ছায়া দেখতে পায়, যদি কেউ টের পায় তার ভয়ঙ্কর রূপ, তাহলে এক মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ওয়াজফানের অভিশাপই তার শক্তি। সেই সৌন্দর্য আর ভয়ের মিশ্রণে সে এক অভিষিপ্ত আগুন, যার দিকে তাকালে দৃষ্টি পুড়ে যায়, তবু কেউ চোখ ফেরাতে পারে না। এতক্ষণ ধরে যার বর্ণনা দিলাম সে কোনো সাধারণ মানুষ নয়, আর না সাধারণ কোনো রাজ্যের বাদশা। সে হলো জিনের বাদশা। 1000 বছর পূরণ হওয়ায় জিনেদের নিয়ম অনুযায়ী আজ তার রাজ্যাভিষেক হচ্ছে। এই জিনের বাদশার মানুষ রূপ যতটা মোহময়, তার আসল রূপ ঠিক ততটাই বিভীষিকাময়। চকচকে রূপালী চোখ আর রক্তের মতো লাল ঠোঁট নিয়ে সে যখন মানুষের ভান করে হেঁটে বেড়ায়, তখন কেউ টেরই পায় না তার ভিতরের অন্ধকার কতটা গভীর। তার হাসির পেছনে লুকিয়ে থাকে নির্মমতা, আর তার কোমল কণ্ঠে জমে থাকে হিংস্রতার বিষ। দয়া, সে শব্দটার মানেই জানে না। মায়া মমতা তার দুনিয়ার অংশ নয়। সে জন্ম থেকেই শিখেছে কেবল আধিপত্য, আতঙ্ক আর ধ্বংস। তার উপস্থিতি যেন বাতাস ভারী করে তোলে। রাজ্যের শিশুদের ঘুম পাড়ানির গল্পে তার নাম এক বিভীষিকার মতো উচ্চারিত হয়। রাজপ্রাসাদে কেউ তার চোখে চোখ তুলে কথা বলার সাহস পায় না। এমনকি তার পিতা, সেই মহান রাজাও তার উপর কথা বলে না। তার হিংস্রতা সীমাহীন। কেউ যদি একবারও তার আদেশ অমান্য করে, সে এক মুহূর্তও দেরি করে না। সেই রাজপ্রাসাদ, সেই পরিবার, এমনকি সেই গোটা জনপদ, সব কিছু সে ছারখার করে দেয়। এক নিঃশ্বাসে সে পুরো জনপদ পুড়িয়ে ছাই করে দিতে পারে। তার শরীরের পেছনে বিশাল দুটি ডানার মতো পাখা, কালো আগুনে ঝলসানো, যেন শয়তানেরই ছায়া। সে যখন আকাশে ওড়ে, তখন মনে হয় রাতটা আরও ঘন হয়ে এসেছে। সে রক্ত চায়, সে ভয় চায়, সে চায় সবাই কাঁপুক তার নামে। তার হৃদয়ে আলো বলে কিছু নেই, শুধু অন্ধকার। সেই অন্ধকারেই সে বাস করে, আর সেই অন্ধকারই সে ছড়ায়। রাজসভার সদর দরজা দিয়ে ঢুকছে ওয়াফান কায়াস্থ। তার পরনে এক লম্বা পোশাক, মূল রং কালো, অলঙ্করণ বা কাটা কাজ গাঢ় লাল রঙের সূক্ষ্ম মেঘের মোটিফের কারুকাজ করা আছে পুরো গায়ে। কালো কাপড়ে লাল ডিজাইন অত্যন্ত দৃষ্টিনন্দন ও রাজকীয় আবহ সৃষ্টি করে। পোশাকটির কাটটি ঢিলে ঢালা, যা রাজবংশের রাজাদের পোশাকের অনুপ্রেরণায় তৈরি। চওড়া হাতা, যা রাজকীয়তার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। তার পাশে তার ছোট ভাই জাইন আসছে। ওয়াজফানের প্রতিটি পা যেন জমিনে বজ্রপাতের মতো পড়ছে। সিংহাসনের প্রাঙ্গণে প্রবেশ করতেই রাজসভার সমস্ত জিনেরা এক মুহূর্তে নত হয়ে যায়। কারো চোখ ওঠে না, কারো নিঃশ্বাস উচ্চ হয় না। শুধু শব্দ শোনা যায় ওয়াজফানের নিঃশ্বাস আর তার জুতোর শব্দে রাজপ্রাসাদের মেঝে কেঁপে ওঠার। ওয়াজফান ধীরে ধীরে এসে দাঁড়ায় সিংহাসনের সামনে। তার উপস্থিতি যেন বাতাসকে কেটে ফেলে, তীব্র, ভারী, শাসকোচিত। তার ডান পাশে দাঁড়ায় জাইম, আর বাঁ পাশে দাঁড়িয়ে আছেন সেই ব্যক্তি যিনি একসময় রাজ্য শাসন করতেন, ওয়াজফানের পিতা ইশবাব। ইশবাবের চোখ আজ জ্বলছে মিশ্র অনুভূতিতে, গর্ব, ভয় আর অপার রহস্যে। তিনি চোখের ইশারায় নির্দেশ দেন। তৎক্ষণাৎ সামনে এগিয়ে আসে একজন পুরাতন জিন। তার হাতে ধরা রাজ্যের প্রাচীন কালো মুকুট, সেই মুকুট যা এককালে আগুনে গড়া হয়েছিল, যার স্পর্শেই সিংহাসন কাঁপে, যার ওজনে মাথা নয় গোটা রাজ্য ঝুঁকে পড়ে। ইশবাব নিজ হাতে মুকুট তুলে নেন, তারপর এক পলক তাকিয়ে থাকেন ছেলের চোখে। সেই চোখ যে এখন আর করুণা নেই, কেবল আগুন আর অধিপত্য। ধীরে ধীরে মুকুটটি পরিয়ে দেন ওয়াজফানের মাথায়। মুহূর্তেই যেন বদলে যায় পরিবেশ। আকাশের ঘন কালো মেঘ চেপে আসে প্রাসাদের উপর। এক চিলতে বিদ্যুৎ চমকে ওঠে দূরে, আর ওয়াজফান ধীরে ধীরে বসে পড়ে সিংহাসনের উপর। সিংহাসন যেন তার আগমনে কেঁপে ওঠে, মাথা নিচু করে। সবাই নত, রাজ্য থমথমে। আর সেই মুহূর্তে ওয়াজফান কায়াস্থ রাজ্যের নতুন জিন বাদশা হয়ে যায়।
সে বসার পর যে যার স্থানে বসে পড়ে, আর তার ভাই তার ডান পাশে দাঁড়িয়ে থাকে। তার বাবা ইশারা করাতে একজন জিন ঘোষণা করে, আজ থেকে আমাদের বাদশা ওয়াফান কায়াস্থ। ওয়াজফান সিংহাসনে বসে মুচকি একটা হাসি দেয়। তার চোখ আগুনের লাভার মতো জল করছে। তার ঠোঁটে হাসি দেখা গেলেও তার চোখ বলছে তার মধ্যে কতটা হিংস্রতা আছে। অর্ষা জানালার পাশে বসেছিল। সন্ধ্যার আলো ফুরিয়ে এসেছে। ঘর ভর্তি নিস্তব্ধতা আর হালকা বাতাসে পর্দা কাঁপছে, কিন্তু তার মনের ভেতর ঝড় বয়ে চলেছে। সে ভুলতে পারছে না সেই নীল চোখের নেকড়েটিকে। সে কিছু করল না, নাক না মুখ, কোনো আওয়াজও করল না, শুধু তাকিয়েছিল অদ্ভুতভাবে। কেন কেন আমাকে কিছু না বলেই চলে গেল? কেন আমায় ছুঁল না, মারল না, ছিঁড়ে ফেলল না? সে কি সত্যি একটা নেকড়ে? সেই ভাবনার মাঝেই মায়ের গলা ভেসে আসে, অর্ষা, মা, একটু বাইরে আয় তো, কে এসেছে দেখ, তোকে দেখতে এসেছে। অর্ষা এক ঝটকায় ভাবনা থেকে বেরিয়ে আসে। সে ধীরে ধীরে বারান্দায় আসে, আর সেখানে তাকে চমকে দেয় এক মুখ। মীরা, তার ছোটবেলার বান্ধবী। সেই মেয়ে যে তার সঙ্গে গাছে উঠে পাকা জাম খেত, বর্ষার দিনে জলে ঝাঁপ দিত, আর দুপুরবেলা পালিয়ে মেলার দিকে দৌড়াত। অর্ষার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে। অর্ষা, তুই এখন এলি? আমি তো অনেক আগেই এসেছি গ্রামে। মীরা, আরে রে, আমি তো বাড়িতে ছিলাম না, ফুপুদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। আজ সকালে এলাম আর শুনলাম তুই এখানে, তাই দৌড়ে এলাম রে। মীরা একেবারেই আগের মতোই আছে, প্রাণবন্ত, সরল আর একটু বাঁচাল। কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ মীরা বলে ওঠে, মীরা, চল না আমার বাড়ি, মা তোকে নিয়ে যেতে বলেছে। বিকেলেই যাবি আর একেবারে রাতে ফিরবি। অর্ষার হাসি মুখ হঠাৎই একটুখানি কেঁপে ওঠে। রাতে ফিরবি, এই কথাটাই যেন কেমন ছুরি হয়ে গেঁথে যায় মনে। সেই নেকড়ে, সেই নীল চোখ, সেই ঠান্ডা শ্বাস। কিন্তু সে নিজেকেই গুছিয়ে নেয়, নিজের মনকে শক্ত করে বলে, অর্ষা, তুই পড়াশুনো করে ডাক্তার হবি। তুই যদি ভয় পাস তাহলে তো চলবে না। ঢাকায় তুই কত ছেলেকে ঝাড়ি মেরে এক করে দিয়েছিস, আর এটা তো তোর নিজের গ্রাম, এখানে ভয় পাবি? হালকা এক নিঃশ্বাস ফেলে সে মাথা নাড়ে। তার মা তখন উঠানে দাঁড়িয়ে হাসছেন। অর্ষা কাছে যায়, মাকে জড়িয়ে ধরে। অর্ষা, আমি যাচ্ছি মা, রাতে ফিরব, চিন্তা করো না। মা মাথায় হাত বুলিয়ে দেন, আর দুই বান্ধবী হাঁটা শুরু করে। পথে সূর্য আর নেই, পাখিরাও গাছে ফিরেছে। আকাশে হালকা লালচে রেখা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। কিন্তু অর্ষার মনে পড়ছে একটাই দৃশ্য, গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা সেই নেকড়ে, যার নীল চোখ যেন এখনও তার পেছনে পেছনে হাঁটে। রাজসভার কাজ শেষ করে সন্ধ্যার কুয়াশা ভরা করিডর পেরিয়ে জেম হাঁটছে অন্দরমহলের দিকে। প্রাসাদের সেই অংশে আলো একটু কম, কিন্তু বাতাসে এক ধরনের শান্তি মিশে থাকে, যেমনটা বাইরের রাজনীতিতে নেই। অন্দরমহলের প্রবেশপথ পেরিয়ে সে যখন ভিতরে পা রাখে, তখনই চোখে পড়ে এক পরিচিত মুখ, তার আদরের ছোট বোন ইজাবেলা। রূপার মতো চুলে ফুল গুজে খেলতে খেলতে বারান্দায় দাঁড়িয়ে আছে সে। জেমের মুখে হালকা হাসি ফুটে ওঠে। এই যে রাজকুমারী সাহেবা, তুই না বলেছিস আমাকে চিঠি লিখবি? বলে পেছন থেকে চুপি চুপি গিয়ে দুই হাতে চোখ ঢেকে ধরে জেম। উফ, আবার তুমি? ইজাবেলা একটু গম্ভীর ভাব নিয়ে বলে, কিন্তু ঠোঁটের কোণে হাসি লুকিয়ে রাখতে পারে না। এরপরই শুরু হয় সেই চিরচেনা খুনসুটি। জেম তাকে ধরে বিছানায় ফেলে দেয়, আর ইজাবেলা পায়ের আঙুল গিয়ে ঠেলতে থাকে তাকে। মাঝে মাঝে দুই ভাই বোনের হাসির শব্দে কেঁপে ওঠে পুরো অন্দরমহল। ওয়াজ ফান। দায়ের রাজসভা কেমন গেল আজ? খুব একঘেয়ে নিশ্চয়ই। দা যেমন রুড। বাবা, যদি তুমিই সিংহাসনে বসতে, তাহলে রাজ্যের সব মানুষকে বলতাম সপ্তাহে একবার অন্তত চকলেট খেতেই হবে। ইজাবেলা বুক ফুলিয়ে বলে। তবে রাজ্য ডায়াবেটিক রোগীতে ভরে যেত। জেম হাসতে হাসতে বলে। আর তুই ওয়াসফান ব্রোকে রুড বললি? দাঁড়া, আমি তাকে বলে দেব। ইজাবেলা সঙ্গে সঙ্গে বলে ওঠে, না না দাদা, বলো না, আমার ভুল হয়েছে, আর হবে না। জেম হেসে ইজাবেলার মাথায় গাঁটটা মেরে বলে, আচ্ছা, বলবো না। এরপর ইজাবেলা জিজ্ঞেস করে, তুমি কি এবারও চলে যাবে দাদা, আবার নতুন কোনো দেশের দিকে? তোমার তো সারা জীবন এক দেশ থেকে অন্য দেশে ঘোরাঘুরি, কাজের ভেতরেই কেটে যায়। জেম একটু হেসে ইজাবেলার পাশে গিয়ে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, হ্যাঁ, এবার এসেছি শুধু ওয়াসফান দায়ের রাজ্যাভিষেক দেখতে। সে রাজা হবে আর তার পাশে আমি থাকবো না, তা কি হয়? তাই এলাম। তবে এবার আমি যাচ্ছি একেবারে অন্যরকম এক দেশে, এক ইউনিক জায়গায়।
সেখানে আমি জিন রূপে নয়, মানুষের রূপে যাব, মানুষের দুনিয়ায়, মানুষের মাঝেই। শুনে ইজাবেলার মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখ বড় বড় করে বলে, কি বলছো তুমি? মানুষের রূপে, মানুষের জগতে? ওয়াসফান্দা পারমিশন দিয়েছে? তিনি তো মানুষকে সবচেয়ে বেশি ঘৃণা করে। তার চোখে মানুষ মানেই দুর্বল, মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক। তিনি তো সহ্যই করতে পারেন না তাদের। জেম একটু হাসে, তারপর নরম গলায় বলে, তাই তো প্রথমে রাজি হয়নি, চেয়েছিল আমাকে আটকে রাখতে, কিন্তু ভালোবাসে যে আমাকে, সেই ভালোবাসার জোরেই আমি তার থেকে পারমিশন আদায় করে নিয়েছি। দামটা যদিও একটু বেশি, কিন্তু পেয়েছি, তুই চিন্তা করিস না। এতটা বলে সে ইজাবেলার নাক টেনে দিয়ে মজা করে বলল, তুই বরং এবার অন্তত একটা চিঠি লিখিস প্লিজ। প্রতিবারই বলিস কিন্তু পাঠাস না। ইজাবেলা নিচু গলায় ফিসফিস করে বলল, তোমার চিঠির উত্তর লেখার আগে প্রতিবার আমার চোখ ভিজে যায় দাদা। এবারও কি তুমি অনেক দিন থাকবে না? জেম তার ছোট বোনের দিকে তাকিয়ে বলে, আমি একটু পরে চলে যাব, তুই দায়ের খেয়াল রাখিস। মীরাদের বাড়ি গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে অর্ষা টেরই পায়নি। ঘড়ির কাঁটা দেখে হঠাৎই আঁতকে ওঠে। তবুও মীরা বলে, রাত তো হয়েছে, থাক না রে আজ এখানে। কিন্তু অর্ষা হেসে বলে, না, মা চিন্তা করবে। আর তুই জানিস আমি রাতের অন্ধকারে মর্গে ঢুকেছি, সেখানে তো ভূতের সঙ্গেই ছিলাম। এই অন্ধকার তো আমার পুরনো বন্ধু। সে একাই রওনা দেয় ফিরতি পথে, জঙ্গলের মেঠো পথ ধরে। সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগে, এখন নিঃসার রাত। নির্জনতা যেন চিৎকার করে কানে বাজছে। গা ছমছমে পরিবেশ, মাঝে মাঝে ঝোপের ফাঁক দিয়ে শিয়াল ডাকার শব্দ, পেছন থেকে রাত জাগা পাখির হু হু ডাক। তবুও অর্ষা ভয় পায় না। ভূত না হোক, হিংস্র পশু থাকতেই পারে, সেইটাই তো আসল ভয়। হঠাৎ তার স্পষ্ট অনুভব হয় কিছু একটা তার পেছন দিয়ে ছায়ার মতো ছুটে গেল। অর্ষা দাঁড়িয়ে পড়ে। দ্রুততার সাথে সে নিজের পকেট থেকে একটা ছোট ধারালো ছুরি বের করে। ওটা সে সবসময় রাখে নিজের সেফটির জন্যে। তার চোখে ঝিলিক ঝলকায়, আজ যদি কিছু আসে আমিও লড়ব। সে ঘুরে দাঁড়াতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কারো সাথে হঠাৎ এসে ধাক্কা খায়। সে সামলে উঠতে না পেরে পেছনের দিকে পড়ে যেতে থাকে, কিন্তু ঠিক মাটি ছোঁয়ার আগ মুহূর্তে দুটি শক্তিশালী হাত তার কোমরে জড়িয়ে ধরে তাকে পড়ে যেতে দেয় না। তার চোখ বন্ধ হয়ে গিয়েছিল ভয়ে, কিন্তু ধীরে ধীরে নিঃশ্বাস স্বাভাবিক হলে সে চোখ খুলে দেখে দুটি নীল রঙের মণি ঠিক তার চোখের সামনে। আগুন নয়, রক্ত নয়, এই চোখ যেন বরফের মতো ঠান্ডা, আবার তাতে আছে অদ্ভুত তাপ। তারপর ধীরে ধীরে সে পুরো মুখটা দেখতে পায়। সে এক অপরূপ যুবক, চেহারা এতটাই সুদর্শন যে প্রথম দেখাতেই মন ছুঁয়ে যায়। তার চুল হালকা লালচে রঙের, বেশি লম্বা নয় আবার ছোটও না, সুন্দরভাবে সেট করা। মাথার ওপর থেকে চোখ ছুঁয়ে একপাশ বেয়ে পড়ে আছে। তার চামড়া দুধে রাঙা, যেন কোনো চিত্রকারের তুলি থেকে উঠে এসেছে। অর্ষা নিশ্চিত এই যুবক বাংলাদেশি নয়, হয়তো ভিন্ন দেশি, হয়তো ভিন্ন এক জগতের। তার বুকের সঙ্গে ঠেকে আছে অর্ষার হাত। তারা একে অপরকে দেখে, তাকিয়ে থাকে। তবে ছেলেটা এমনভাবে তাকিয়ে আছে যেন কেউ বহু শতাব্দী পর হারিয়ে যাওয়া আত্মাকে খুঁজে পেয়েছে। ছেলেটার চোখে নেশার মতন এক দৃষ্টি, আর অর্ষা নিজের অজান্তেই ধরা পড়ে যায় সেই দৃষ্টির ফাঁদে। সেই নীল চোখ, সেই ছায়া মূর্তি, হ্যাঁ এটাই সে, নেকড়ে, কিন্তু আজ সে মানুষের রূপে। তারা মুখোমুখি দাঁড়িয়ে তাকিয়ে থাকে, কিন্তু অর্ষা তা ধরতেও পারে না। আর ঠিক তখনই আকাশের কোণে গর্জে ওঠে মেঘ, ঝলকে ওঠে বিদ্যুৎ। নিশ্চুপ নিশুতি যেন ধ্বংসের পূর্ব সন্ধ্যা নিয়ে দাঁড়িয়ে। অর্ষা তখনও সেই ছেলেটির হাতের মাঝেই, বুক ধুকপুক করছে, কিন্তু মুখে আঁচ নেই। হঠাৎ তার ধ্যান ভাঙে। সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নেয়, একটু দূরে সরে দাঁড়িয়ে বলে, কে আপনি, আর আমার পেছনে পেছনে আসছেন কেন? ছেলেটি চোখে হালকা বিস্ময় নিয়ে বলে, আমি আপনার পেছনে কেন যাব বলুন? আমি তো আমার পথেই যাচ্ছিলাম, আপনি হঠাৎ ঘুরে পড়ে যাচ্ছিলেন, আমি শুধু আপনাকে বাঁচালাম। অর্ষা কিছুটা সংকোচে পড়ে যায়। সে নিজেও জানে ছেলেটার কথা মিথ্যে নয়, তবুও তেমন সন্দেহের সুর গলায় বজায় রেখে জিজ্ঞেস করে, ও আচ্ছা, তবে এত রাতে আপনি এখানে কি করছেন? কে আপনি? আপনাকে তো কখনো এখানে দেখিনি। ছেলেটি হালকা হাসে, তার হাসির মধ্যে লুকিয়ে আছে রহস্য, আবার এক ধরনের ভদ্র সৌজন্য। আমার নাম ক্যালিয়ন, আমি এই দেশে থাকি না, বাংলাদেশে এসেছি ভ্রমণ করতে। জঙ্গল আমার খুব প্রিয়, আর শুনেছিলাম এই মধুপুরে নাকি অসাধারণ জঙ্গল আছে, তাই চলে এসেছি। অর্ষার কপালে একটু ভাঁজ পড়ে,
কিন্তু পরক্ষণেই তার মুখে অতিথির জন্য স্বাভাবিক সৌজন্য ফিরে আসে। সে একটু এগিয়ে এসে ছেলেটার দিকে এক হাত বাড়িয়ে বলে, ও আচ্ছা, আপনি তো আমাদের দেশের মেহমান। তাহলে আপনাকে স্বাগতম ক্যালিয়ান। আমি অর্ষা, এই গ্রামেরই মেয়ে। আপনি অনেক সুন্দর জায়গায় এসেছেন। মধুপুর শুধু জঙ্গল না, প্রাণের একটা অংশ। আপনি এখানে প্রকৃতির সত্যিকার স্বাদ পেতে পারবেন। ক্যালিয়ান এবার অর্ষার বাড়িয়ে দেওয়া হাতটা নরম করে ধরল। তার হাত ঠান্ডা, অথচ ছুঁয়ে অদ্ভুত এক অনুভূতি। সে হালকা মাথা নোয়ালো। থ্যাংক ইউ অর্ষা, আপনার নামটা যেমন সুন্দর, আপনিও তেমনই। অর্ষা লাজুকভাবে মুখ সরিয়ে নেয়, কিন্তু তার চোখ বলছিল অন্য কথা। এই ছেলে অদ্ভুত, অন্যরকম। তার কথার মধ্যে কেমন যেন একটা মায়ার ছোঁয়া। হঠাৎ ক্যালিয়ান বলে, আসলে আমি এখানে কিছুই চিনি না। কাউকে খুঁজছিলাম যে আমাকে গ্রামটা চিনিয়ে দেবে, এমন কেউ যার সঙ্গে ঘোড়ার মাঝে আমি এলাকাটাকে ঠিকঠাক বুঝে নিতে পারবো। আপনি কি আমার গাইড হবেন? অর্ষা চমকে ওঠে। সে কিছুক্ষণ চুপ করে থাকে। তার মন বলছে না, কিন্তু মেয়ের দায়িত্ববোধ আর এই দেশে অতিথিকে সম্মান করার শিক্ষা বলছে হ্যাঁ। অর্ষা মনে মনে ভাবে, উনি তো অতিথি, তাকে সাহায্য করাটাই আমার দায়িত্ব। আমি শুধু একটু ঘুরিয়ে দেখাবো, কিছুই তো হবে না। সে একটুখানি হাসে, তারপর বলে, ঠিক আছে ক্যালিয়ান, কাল সকাল থেকে আমি আপনাকে মধুপুর দেখাবো। যতটা পারি চেষ্টা করব আপনাকে প্রকৃত মধুপুর চিনিয়ে দিতে। ক্যালিয়ানের ঠোঁটে এক প্রশান্তির হাসি, তার চোখে আবার সেই রহস্যের আভা। অর্ষা তার ফোন থেকে ক্যালিয়ানের নাম্বার টাইপ করে, তাকে ফোন করে রাখে। ভালো থাকবেন ক্যালিয়ান, দেখা হবে কাল সকালে। আমিও অপেক্ষায় থাকবো অর্ষা, ছেলেটি বলে। অর্ষা এবার বিদায় নিয়ে চলে যায়, কিন্তু চলে যাওয়ার সময় অজান্তেই আরেকবার পেছনে ফিরে তাকায়। সেই নীল চোখ আবার তাকে দেখছিল, কিন্তু এবার তাতে আগুনের ঝলক নেই, বরং ছিল এক অদ্ভুত আর গা ছমছমে প্রশান্তি। রাত গভীর। রাজপ্রাসাদের একদম নির্জন কোণায় নিজের ঘরের ভেতর চেয়ারে বসে আছে ওয়াজফান কায়াস্থ। এক পা তুলে রেখেছে অন্য পায়ের ওপর, ডান হাতটা রাখা টেবিলের ওপর, আর বাম হাতে ধরা একটা স্ফটিক গ্লাস, যার ভেতরে গাঢ় লাল এক অজানা পানীয়। পাশে বিশাল জানালার পর্দা নেমে আছে, তবু অল্প চাঁদের আলো এসে পড়ে তার নিঃশব্দ মুখে। তার চোখ গভীর ভাবনায় নিমগ্ন, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে এক অস্পষ্ট রহস্যময় হাসি, যার মানে কেবল তিনিই বোঝেন। সেই হাসির মাঝে লুকিয়ে আছে রাজ্য, প্রতিশোধ, স্মৃতি আর কিছু অব্যক্ত বেদনা। ঠিক তখনই কোনো নখ ছাড়াই দরজাটা খোলার শব্দ হয়। ওয়াজফান মাথা ঘোরায় না, কারণ সে জানে এই রাজ্যে একমাত্র একজনই আছে যে তার ঘরে অনুমতি ছাড়া ঢুকতে পারে, জেইম। জেইম সোজা হেঁটে এসে দাঁড়ায় তার সামনে, চোখে বিদায়ের গভীরতা, তবু কণ্ঠে সহজ ভঙ্গি। দা, আমি যাচ্ছি, আমার গন্তব্যে বিদায় নিতে এলাম। ওয়াজফান ধীরে ধীরে গ্লাসটা নামিয়ে রেখে উঠে দাঁড়ায়, এগিয়ে আসে ভাইয়ের সামনে। চোখে কোনো আবেগ নেই, কিন্তু কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। যাচ্ছিস, ঠিক আছে, তবে মনে রাখিস কোনো মানুষকে বিশ্বাস করবি না। মানুষ মনস্টার জেইম, ওরা যতটা দুর্বল দেখায় তার থেকেও অনেক বেশি জঘন্য। বিশ্বাসঘাতকতা করতে ওদের 2 মিনিটও লাগে না। ওরা পৃথিবীর সবচেয়ে নিচু জাতির জীব। যত দূরেই থাকিস ওদের কাছ থেকে সাবধানে থাকবি। জেইম মাথা হেঁটে করে মৃদু হেসে বলল, আচ্ছা দা, ঠিক আছে, সাবধানে থাকব। তবে মনের গভীরে অন্য কিছু কাঁপছিল। তুমি ভুল বলছো দা, মানুষ এতটা খারাপ নয়। একদিন তুমি নিজেই বুঝবে। কিন্তু আজ এই কথা মুখে বলার সাহস আমার নেই। জেইম চলে যায়, ধীরে ধীরে দরজার দিকে হাঁটে, তারপর নীরবে বেরিয়ে যায় রাজপ্রাসাদ থেকে, নতুন এক যাত্রার পথে। ওয়াজফান তাকিয়ে থাকে দরজার দিকে, এক মুহূর্ত চুপচাপ, তারপর হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আইরাক। ছায়ার ভেতর থেকে বেরিয়ে আসে একজন, ওয়াজফানের পার্সোনাল রক্ষী, গা ঢাকা কালো পোশাক, চোখে নির্লিপ্ততা। হুকুম দিন বাদশাহ। ওয়াজফান এক মুহূর্ত তাকিয়ে থেকে নিচু স্বরে বলে, জেইম, যেখানেই যাক তার ওপর নজর রাখবি, কোনো বিপদে যেন না পড়ে। সে যেন টের না পায় তুই তাকে দেখছিস। দূর থেকে, আড়াল থেকে সব খবর দিবি। ওর প্রতিটি পদক্ষেপ আমার জানার বাইরে যাবে না, এটা আমার আদেশ। আইরাক মাথা নিচু করে বলে, আপনার আদেশই আমার শ্বাস। ওয়াজফান আবার চেয়ারে বসে, টেবিল থেকে তুলে নেয় লাল পানীয় ভর্তি গ্লাস।
জানালার বাইরে চাঁদের আলো আরো ম্লান। ভেতরে জমে ওঠে এক অদ্ভুত নিঃশব্দ যুদ্ধ। ভাইয়ের প্রতি ভালোবাসা আর মানুষের প্রতি গাঢ় ঘৃণার মাঝখানে দ্বন্দ্বে জর্জরিত এক রাজাধিপতি। পরদিন সকালটা ছিল অদ্ভুত রকম পরিষ্কার। সূর্য যেন ঝলমল করে উঠেছিল মধুপুরগড়ের আকাশে। তবে জঙ্গলের ভিতর দিকটা একটু অন্ধকার, সেখানে সূর্য বেশি তাপ নেই। গাছের পাতাগুলোতেও আলো ছড়িয়ে পড়ছিল যেন সোনার জল। অর্ষা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল। আজ তার কথা ছিল ক্যালিয়নকে পুরো মধুপুর গড় ঘুরিয়ে দেখানোর। তারপর সকাল 10টা নাগাদ গ্রামের মোড়ে দাঁড়িয়ে থাকা ক্যালিয়নকে দেখে হালকা হাত নাড়ল অর্ষা। ক্যালিয়ন এগিয়ে এলো। আজও তার চেহারায় এক অপার্থিব ঔজ্জ্বল্য। নীল চোখ দুটি যেন আলোতেও ঝিলমিল করছে, আর তার শরীরী ভাষা অদ্ভুত শান্ত, কিন্তু তাতে একরকম সিংহভাগ আত্মবিশ্বাস লুকানো। অর্ষা বলে উঠল, চলেন, আজ আপনাকে আমাদের মধুপুরের রত্নগুলো দেখাই। সেই শুরু হলো তাদের গ্রাম দেখা অভিযান। অর্ষা তাকে নিয়ে গেল চিলির গড়ের পাহাড়ে, যেখানে দূর থেকে পুরো বন দেখা যায়। পুরনো বটগাছের তলা, যেখানে লোকেরা বলে পুরনো কালের প্রেত আত্মা ঘোরাফেরা করে। আতপ পড়ার পুকুর, যেখানে নাকি একসময় কুমির থাকত, আর এখনো গোপনে কিছু যেন আছে বলে শোনা যায়। কিন্তু ক্যালিয়ন, তার মন যেন প্রকৃতির সৌন্দর্যে নেই। সে এক দৃষ্টে তাকিয়ে থাকে অর্ষার দিকে। অর্ষা যখন কিছু বোঝাচ্ছে, সে যেন তার মুখের ভঙ্গিমা, হাসি, চোখের গভীরতা সব কিছু মনের গভীরে ভরে নিচ্ছে। একসময় অর্ষা খেয়াল করে বিষয়টা। সে হেসে বলে, আচ্ছা ক্যালিয়ন, আপনি তো বাঙালি না, তাহলে এত সুন্দর করে বাংলা বলেন কিভাবে? ক্যালিয়ন হালকা হাসে। তার চোখে জলজল করে ওঠে এক রহস্যের ছায়া। সে বলে, আসলে আমি শুধু বাংলা না, আমি প্রায় 70টা দেশের ভাষা জানি। অর্ষা থমকে যায়। তার চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। 70টা ভাষা? একজন মানুষ এতগুলো ভাষা কিভাবে পারে? সে মনের ভেতরে এক ধরনের কৌতূহল অনুভব করে, কিন্তু সে জানে না এই যুবক মানুষ নয়। সে জানে না ক্যালিয়নের ভেতরে থাকা সেই নেকড়ে সত্তা, যে শুধু ছায়ার ভেতরে বেঁচে থাকে। আর তার এক বিশেষ শক্তি হলো, যাকে সে স্পর্শ করে তার ভাষা ও অভ্যন্তরীণ তথ্য নিজের মধ্যে আত্মস্থ করে নিতে পারে মাত্র 2 মিনিটে। কিন্তু ক্যালিয়ন তা বলে না। সে শুধু হেসে বলে, শখ ছিল ভাষা শেখার, সময়ের সাথে সাথে অনেক শিখে ফেলেছি। অর্ষা এবার একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কোথায় থাকছেন? ক্যালিয়ন তার দৃষ্টি অর্ষার চোখ থেকে সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি তো ট্যুরিস্ট দলের সাথে এসেছি। তারা সবাই আমাদের জাতীয় উদ্যানের পাশে একটা হোটেলে আছে, সেখানেই উঠেছি। অর্ষা মাথা নাড়ে। ও আচ্ছা, ওই হোটেলটা বিখ্যাত, সত্যি খুব সুন্দর জায়গায়। এরপর তাদের হাঁটা আবার শুরু হয়। কিন্তু অর্ষা এবার বুঝতে পারে ক্যালিয়ন প্রশ্ন করছে অনেক কিছু, কিন্তু তার দৃষ্টি বারবার আটকে যাচ্ছে অর্ষার চোখে, ঠোঁটে, মুখে, একটা নেশার মতো। অর্ষা একটু লজ্জা পায়, আবার একটু বিরক্ত। সে কিছু না বলে একপাশে দাঁড়িয়ে থাকা একটি ফুলের দিকে ইঙ্গিত করে বলে, এইটা দেখেছেন কখনো? এটার নাম শিমুল। বসন্তে পুরো বন রক্তরং হয়ে যায় ওদের জন্য। ক্যালিয়ন ফুলের দিকে না তাকিয়ে বলে, আমি যা দেখছি তার চেয়েও রঙিন কিছু এখন আমার সামনে দাঁড়িয়ে আছে অর্ষা। এই কথা শুনে অর্ষার বুকের ভেতরটা ধক করে ওঠে। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। তখনই হঠাৎ বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে। ভেজা মাটি, রক্ত আর জং ধরা লোহার মিশ্র গন্ধ। অর্ষার মুখ কালো হয়ে যায়। সে বলে, এই গন্ধটা আমি আগেও কোথাও পেয়েছিলাম। অদ্ভুত, খুবই অদ্ভুত। ক্যালিয়ন কিছু না বলে হালকা একটা হাসি দেয়। সকালের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শহরের আকাশে, কিন্তু সেই আলোয় স্নান করতে আসা নতুন ছাত্রটির চোখে ছিল ছায়া, আর মুখে এক আশ্চর্য নির্লিপ্ততা। আজ প্রথম দিন জ্যাম মানুষের পৃথিবীর একটি বিশ্ববিদ্যালয়ে পা রাখল। ছাতা মাথায় চাপানো, হালকা ধূসর ট্রেঞ্চ কোট আর চোখে কালো সানগ্লাস। সূর্যের আলো তার গায়ে যতটা পড়ছে, তার চেয়ে বেশি যেন সে চেষ্টা করছে নিজেকে সেটি থেকে বাঁচাতে। ক্যান্টিন থেকে শুরু করে ক্যাম্পাসের করিডর, সবচেয়ে ছায়াময় নির্জন কোণগুলোতেই সে বেশিক্ষণ থাকে। ছেলেরা অবাক হয়, কে এই ছায়ার মানুষ? কিন্তু মেয়েরা, তারা যেন হুমড়ি খেয়ে পড়ে তার দিকে।
তার উপস্থিতি যেন সময়কে কিছুক্ষণের জন্য স্থির করে দেয়। কেউ পেছন থেকে ফিসফিস করে বলে, এই ছেলেটার চোখে কি যেন আছে না, ভয়ঙ্কর সুন্দর। তার গলার স্বর শুনেছ, গভীর আর ঠান্ডা, কিন্তু কেমন যেন আগুনের মতো লাগে। সে যেন কোনো সাধারণ মানুষ নয়, বরং ভিন জগতের কেউ। তার চুল কালো হলেও তাতে মাঝে মাঝে হালকা রূপালি ঝিলিক পড়ে, যেন রাতের অন্ধকারে বাজ পড়েছে। চোখ দুটি গাঢ় বাদামি, তবে কোনো আলো পড়লে তাতে লালচে আভা জ্বলে ওঠে, অনেকটা গহীন আগুনের মতো। তার স্তক উজ্জ্বল, কিন্তু খুব ঠান্ডা। তাকে ছুঁয়ে দিলে কেউ বলেই ফেলবে, তোমার গায়ে কি বরফ, নাকি তুমি রক্ত শূন্য। তার শরীর লম্বা, সুঠাম, কিন্তু চলাফেরা এত নরম আর নিঃশব্দ যে কখন যেন সে কারো পাশে এসে দাঁড়ায় কেউ টেরই পায় না। তাকে দেখে মনে হয় সে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য ধ্বংস ডেকে আনে। সে ভার্সিটিতে আসার পর থেকে মেয়েরা পাগল হয়ে আছে তার জন্য। জ্যাম দিনের বেলা ভার্সিটিতে ক্লাস করে ঠিকই, কিন্তু সূর্যের আলো সে সহ্য করতে পারে না। তাই সবসময় ছাতা হাতে ক্যাম্পাসে আসে, যেন তার চারপাশে সব সময় একটা ছায়ার বলয় আছে। আর ক্লাসে সে বসে জানালার ঠিক পাশে, যেখানে পর্দা ঝুলে থাকে, অথবা সেই করিডরে যেখানকার লাইট সব সময় আধা আলো। বন্ধুরা বলে, এই ছেলেটা এতটা কম আলোতে থাকে কেন, ওর কি চোখে সমস্যা? কিন্তু কেউ তার কাছে কিছু বলতে সাহস পায় না। জ্যাম জানে সে এখানে এসেছে একটি মিশনে। সে এসেছে মানুষের ভেতরের জগৎকে বোঝার জন্য, তাদের বিশ্বাসঘাতকতা, ভালোবাসা, ঘৃণা, করুণা, এসব আবেগের মুখোমুখি হতে। সে মনে মনে বলে, তারা কি সত্যি এত জঘন্য যেমনটা দা বলে, নাকি তারা কেবল ভাঙা? আমি জানব, আমি বুঝব, এবং এই বোঝার পথেই তার কৌতূহল দূর হবে। ভার্সিটির করিডর তখন ফাঁকা, সবে ক্লাস শেষ হয়েছে। চারপাশে গুনগুন শব্দ, হাসাহাসি, কেউ কেউ সেলফি তুলছে, আবার কেউ ক্যান্টিনের দিকে ছুটছে। কিন্তু করিডরের এক কোণে আধা অন্ধকারে দাঁড়িয়ে আছে ছাতা হাতে জ্যাম। যদিও ছাতাটা মেলে ধরা নয়, তবুও তার এক হাতে ছাতাটা রেখে দিয়েছে। তার চোখ ছায়ার দিকে, শান্ত কিন্তু স্থির নয়। ঠিক তখনই, এক্সকিউজ মি, এই ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকলে কেউ ভাববে ভূত। কণ্ঠটা চটপটে, কৌতুক মিশ্রিত। জ্যাম চোখ ঘুরিয়ে তাকায়। তার সামনে দাঁড়িয়ে এক মেয়ে, গাঢ় নীল টপ, জিন্স আর চোখে সানগ্লাসটা তোলার সময় মাথার চুলে ঠেসে রেখেছে। আত্মবিশ্বাসে ভরপুর মুখ, ঠোঁটে বাঁকা হাসি। ইয়ানা। আমি ভূত নই, জ্যাম ঠান্ডা গলায় বলে। ইয়ানা হেসে ফেলে। চিন্তা করো না, আমি ভয় পাই না। আমি ইয়ানা। তুমি নিউকমার, তাই না? হ্যাঁ, আমি জ্যাম। তোমার নামটাও বেশ মিস্টিরিয়াস, তোমার মতোই। তবে তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি বাঙালি, নিশ্চয়ই অন্য দেশ থেকে এসেছো। জ্যাম উত্তর দেয়, হ্যাঁ, আমি ইরান থেকে এসেছি। আমাদের অনেক কিছু নিয়ে রিসার্চ করার ছিল, আর আমি তাই এখানে ভর্তি হয়েছি। আমাদের গ্রুপটা এমন যে এক এক সময় এক এক দেশে আমরা রিসার্চে যাই, আর সেখানে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হই। ইয়ানা হেসে ফেলে, এরপর বলে, তুমি কি ভূতের রিসার্চ করো? সব সময় অন্ধকারে থাকো, মনে হয় তুমি ভূত নিয়ে কোনো রিসার্চ করছো। জ্যামের চোখে একটু অবাক ভাব। মানুষকে কেউ এভাবে কথা বলে? তাকে নিয়ে? তুমি এতটা সহজে অপরিচিতদের সাথে কথা বলো সব সময়? জ্যাম প্রশ্ন করে। সবাইকে বলি না, শুধু যাদের চেহারা দেখে মনে হয় তারা আসলে অন্য গ্রহ থেকে এসেছে, শুধু তাদের সঙ্গে বলি। ইয়ানা চোখ টিপে বলে। এই প্রথম জ্যামের ঠোঁটে হালকা হাসি দেখা যায়। এরপর সে বলে, তুমি অনেক ইন্টারেস্টিং একটা পার্সন। ইয়ানা বলে, সবাই এটাই বলে, তবে তুমি চাইলে আমি তোমায় সাহায্য করতে পারি রিসার্চে। জ্যাম বলে, আচ্ছা, সাহায্য লাগলে জানাবো। এরপর দুজনেই চলে যায় নিজেদের কাজে। পারস্য রাজ্য, প্রাসাদের সিংহকক্ষ। চুপচাপ বসে আছে ওয়াজফান কায়াস্থ। সিংহাসনের পাশে রাখা আগুন জ্বলা টর্চগুলো ধীরে ধীরে জ্বলছে। ছায়াগুলো নাচছে তার মুখের চারপাশে। ঠোঁটের কোণে কোনো হাসি নেই, শুধু গভীর চিন্তার রেখা। ঠিক তখনই ছায়া থেকে বেরিয়ে আসে সেই পরিচিত মুখ, আয়রাক, ওয়াজফানের পার্সোনাল রক্ষী। ওয়াজফান মাথা না ঘুরিয়েই বলে, কোথায় আছে সে? আয়রাক কণ্ঠ নামিয়ে বলে, বাদশাহ, প্রিন্স জেম এখন বাংলাদেশ নামক একটি দেশের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। মানুষের জগতে দিন কাটাচ্ছে।
আমি তার গতিবিধি প্রতিদিন পর্যবেক্ষণ করছি। ওয়াজফান মুহূর্তেই স্থির হয়ে যায়। এক মুহূর্ত পর তার ঠোঁট সরে, গলায় চাপা রাগ আর বিরক্তি গর্জে ওঠে। বাংলাদেশ? এত দেশ থাকতে ওই ছোট্ট ঘিঞ্জি গরিব দেশের মাঝেই ওর মন পড়ল? আর আমি কি বলেছিলাম তাকে? বলেছিলাম মানুষের থেকে দূরে থাকতে, না? আমি তাকে কি সতর্ক করিনি? আয়রাক চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওয়াজফান দাঁড়িয়ে উঠে ধীরে ধীরে সামনে হাঁটে। তার পেছনে আগুনের আলো তার ছায়াকে বিকট করে তোলে, চোখে অন্ধকার ঝলক। সে কি জানে না মানুষ কি জিনিস? ওরা দুর্বল, কিন্তু ওদের ভেতর আছে বিষ। মানুষ নিজের স্বার্থে নিজের রক্ত সম্পর্ককেও ছেড়ে দিতে পারে। ওদের মধ্যে বিশ্বাস বলে কিছু নেই, কেবল মুখোশ আর মিথ্যা। আর যদি কখনো তারা জানতে পারে জেম একজন জিন, তবে ওকে ছিঁড়ে খেতে বেশি সময় লাগবে না। তার চোখে তখন একটা অদ্ভুত ভয় আর ক্রোধ একসাথে খেলে যায়। তুমি নজর রাখো আয়রাক, সে কোথায় যায়, কাদের সঙ্গে কথা বলে, কাকে ছুঁয়ে ফেলে। আমি চাই না সে কারো সঙ্গে জড়িয়ে পড়ুক, বিশেষ করে কোনো মেয়ে। মেয়েরা একবার হৃদয়ে ঢুকে গেলে তারা দুর্বলতা তৈরি করে। আমি চাই না আমার ভাইকে সে পথেই নামতে দেখাতে। আয়রাক মাথা নিচু করে বলে, যেমন আপনি আদেশ করেছেন বাদশাহ। আমি ছায়া মতে তার পিছনে বিশেষ কাউকে লাগিয়ে রেখেছি, প্রয়োজন হলে হস্তক্ষেপও করব। ওয়াজফান হঠাৎ থেমে যায়, এক মুহূর্ত স্থির হয়ে বলে, না, এখনই হস্তক্ষেপ নয়, এখন শুধু নজর রাখো। ও যদি নিজের ভুলে আগুনে পুড়ে, তবে আমি তার ছায়া হব, কিন্তু আগুন আমি নিজে জ্বালাবো না, এখনো না। তার চোখে আবার সেই পুরনো শূন্যতা ফিরে আসে, ভাইয়ের প্রতি এক অদৃশ্য ভালোবাসা, যেটা সে মুখে বলে না, কিন্তু আগুনের ছায়ায় ঢেকে রাখে। সারাদিনের হাঁটা আর কথা বলা শেষে আজ যেন একটা অন্যরকম শান্তি নেমে এসেছে মধুপুরের আকাশে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে অনেক আগেই। চারপাশে শীতের ধোঁয়াটে আলো, পাতার ফাঁকে ফাঁকে সূর্যের শেষ কিরণ মিশে গেছে গা ছমছমে জঙ্গলের ছায়ায়। অর্ষা আর ক্যালিয়ন ধীরে ধীরে গ্রামের দিকে হাঁটছে। শীতটা একটু বেশিই পড়েছে আজ। গ্রাম্য পাহাড়ি অঞ্চল বলে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঠান্ডা কনকনে হয়ে উঠেছে। অর্ষা নিজের দুই হাত ঠান্ডায় ঘষে ঘষে গরম করার চেষ্টা করে। ক্যালিয়নের চোখ সেখানেই। সে কয়েক মুহূর্ত চুপচাপ থাকে। তার চোখে ছিল এক অদ্ভুত কোমলতা, যা তার বুনো আগুনের মতো চোখের বিপরীত। সে হঠাৎ নিজের গায়ে পরা কোটটা খুলে অর্ষার কাঁধে রাখে। অর্ষা অবাক হয়ে পেছনে তাকায়। না না, এটা লাগবে না, আমি ঠিক আছি বলতে চায় অর্ষা, কিন্তু ক্যালিয়ন চোখে সরলতা রেখে গলায় মৃদু দৃঢ়তা এনে বলে, তুমি সারা দিন আমার গাইড হয়ে এত কিছু দেখালে, আর আমি যদি তোমার একটু সাহায্যও না করতে পারি, তবে কিসের বন্ধুত্ব আমাদের? একদিনেই তো অনেক কিছু ভাগ করে নিয়েছি, এইটুকু তো পরিমাণ বন্ধুত্ব হয়েছে, তাই না? অর্ষার মুখে এক টুকরো মুচকি হাসি। সে মাথা নিচু করে কোটটা ভালোভাবে গায়ে জড়িয়ে নেয়। শীত হঠাৎ আর লাগছিল না, হয়তো কোটটা রোমে না, কিংবা কারো স্পর্শে। অর্ষা তাকায় সোনালি আলোর দিকে। আচ্ছা, এবার আমাদের ফেরা উচিত, সন্ধ্যা হয়ে গেছে। গ্রামে রাত নামলে চলাফেরা একটু কঠিন হয়। ক্যালিয়ন মাথা নাড়ে। ঠিক বলেছ, কাল আবার দেখা হবে? অবশ্যই বলে অর্ষা হেসে বিদায় নেয়। সে ধীরে ধীরে দূরে হেঁটে যায়। তার চুলগুলো ঠান্ডা বাতাসে উড়ছে, আর পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ। কিন্তু পিছনে থাকা ক্যালিয়নের চোখ তা স্থির, গভীর, আগুনে ঝলসানো। সে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। তার ঠোঁটে এক নিঃশব্দ বাক্য ফুটে ওঠে, তুমি জানো না অর্ষা, আমি তোমার জন্য কত বছর ধরে অপেক্ষা করেছি। তোমাকে তোমার জগৎ থেকে ছিনিয়ে নেওয়ার জন্যই আমি এসেছি। এবার তোমাকে নিয়ে আমি যাব যেখানে মানুষ যায় না, তবে আমি তোমাকে সেখানে খুব যত্ন করে রাখব। তার চোখের নীল বৃত্ত জুড়ে ধীরে ধীরে এক গা ছমছমে রক্তরং ছায়া ভেসে ওঠে। সেই মুহূর্তে জঙ্গলের গহীন থেকে ভেসে আসে এক ভয়াবহ হাঁক ডাক, যা মানুষের নয়, পশুরও নয়, কোনো অজানা রক্ত মাংসের সত্তার। আকাশে ভেসে ওঠে পূর্ণ চাঁদের মলিন ছায়া। রাত নেমেছে মধুপুর গড়ে। জঙ্গলের ফাঁক ফকর দিয়ে শীতল বাতাস হু হু করে বইছে। মাঠ ঘাট নিস্তব্ধ। দূর থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকাদের একঘেয়ে আওয়াজ, যেন রাতকে আরও গা ছমছমে করে তুলছে।
অর্ষা নিজের রুমে বিছানায় চুপচাপ শুয়ে আছে। ঘরের জানালা দিয়ে চাঁদের আলো হালকা সাদা রেখা এঁকে দিয়েছে তার কপালের ওপর। বিছানার একপাশে রাখা ক্যালিয়নের দেওয়া কোটটা। হঠাৎই অর্ষার দৃষ্টি পড়ে যায় সেই কোটটার দিকে। সে একটু উঠে বসে, হাত বাড়িয়ে নিয়ে কোটটা নিজের কোলে রাখে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় চারপাশ। তার নাকের কাছে আসে এক পরিচিত কিন্তু গভীর গন্ধ, আর্দ্র জঙ্গল, কফি আর পুরুষালী কাঠের গন্ধ মিশে এক অদ্ভুত আকর্ষণ। সে ধীরে ধীরে বলে ফেলে, লোকটা অদ্ভুত, অনেক বেশি অদ্ভুত। তবু আজ যেভাবে কেয়ার করছিল যেন কতদিনের চেনা কেউ। আমি কষ্ট পাচ্ছি সেটা বুঝে গিয়েছিল। অর্ষার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়, কিন্তু সেটা ছিল ভেতরের দোলাচলের ছায়া। তার চোখে তখন ক্যালিয়নের সেই নীল চোখ দুটি ভেসে উঠছে, যে চোখ দুটি সারা দিন কোনো শব্দ ছাড়াই তার ভেতরের অস্থিরতাকে নাড়িয়ে দিয়েছে। সে আবার বিছানায় শুয়ে পড়ে, কোটটা বুকে জড়িয়ে। চোখ বন্ধ করার আগে সে নিঃশব্দে ফিসফিস করে, তুমি কে ক্যালিয়ন? এত অচেনা হয়েও এত আপন কেন মনে হয়? চোখ বন্ধ করতেই অর্ষা আর বুঝতে পারে না তার বালিশের পাশে বাতাস হঠাৎ হিম হয়ে উঠেছে। জানালার পর্দা ধীরে ধীরে নড়ে উঠেছে, আর কেউ যেন একটানা তাকিয়ে আছে ঘরের ভেতর অন্ধকার থেকে। সন্ধ্যার নরম আলো ক্যাম্পাসের গাছপালার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়েছে। করিডরের এক কোণায় দাঁড়িয়ে জেম এক দৃষ্টে তাকিয়ে আছে সামনের লনে, যেখানে ইয়ানা কয়েকজন বন্ধুর সঙ্গে বসে হাসছে। কিন্তু তার দৃষ্টি গভীর, যেন সে ইয়ানার চোখের ভাষা পড়তে চাইছে। মনেই সে বলে, মানুষদের সম্পর্কে সত্য জানতে হলে একজন মানুষের অন্তরেও ঢুকতে হবে। আর ইয়ানা নিজেই তো সাহায্যের কথা বলেছে। ওর সঙ্গে বন্ধুত্ব মানে এক দরজা খুলে যাওয়া। ঠিক তখনই ইয়ানা তার দিকেই তাকায়, চোখে প্রশ্ন। তারপর একা একা উঠে এসে জেমের পাশে দাঁড়ায়। এই দৃষ্টিটা অনেকক্ষণ ধরে বুঝতে চেষ্টা করছি, তুমি এত গম্ভীর কেন? চেষ্টা করছি বুঝতে। কাকে? তোমাদের, জেম ধীরে বলে। ইয়ানা হেসে ফেলে, তাহলে তুমি ভালো জায়গায় এসেছ। আমি নিজেই পুরো জাতির সবচেয়ে কনফিউজড প্রতিনিধি। দুজনেই হেসে ফেলে একটু, কিন্তু জেমের হাসিটা ছোট কিন্তু আসল, মন থেকে। আমি চাই তুমি আমায় সাহায্য করো। তোমরা কেমন, তোমরা কি ভাবো, কাকে বিশ্বাস করো, কি ভালোবাসো, এই সব জানতে চাই। ইয়ানা বলে, আমরা বলতে কি বলতে চাইছো তুমি? তুমি কি আমাদের বাইরের কেউ? জেম বলে, না মানে আমি বাংলাদেশের মানুষদের কথা বলছিলাম। আমার প্রজেক্টের সাহায্য চাইছিলাম, মানে বাংলাদেশের মানুষ কেমন সেটা জানতে চেয়েছিলাম। ও আচ্ছা, সেটা বলো, ইয়ানা বলে। সিরিয়াসলি বলছি, জেম এবার চোখে চোখ রেখে বলে, আমায় সাহায্য করবে? আচ্ছা, আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার বন্ধু হতে হবে, শুধু অবজারভার হয়ে দূর থেকে নয়। আমার সাথে হাঁটতে হবে, কথা বলতে হবে, আমাকে জানাতে হবে তোমার অনুভূতি। জেম একটু চুপ করে, তারপর মাথা নিচু করে বলে, চেষ্টা করব, যদিও আমার অনুভূতি খুব স্পষ্ট না। তাই নাকি? ইয়ানা চোখ টিপে বলে, দেখো, একদিন না একদিন এই বরফ গলা পানি হবেই। এরপর কিছুদিন ইয়ানা জেমকে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় করায়। মাঝে মাঝে ক্যাফেতে বসে তাকে বাঙালির আচরণ, সম্পর্ক আর বন্ধুত্বের গল্প শোনায়। জেম কম কথা বলে, কিন্তু গভীরভাবে শোনে। মাঝে মাঝে এমন প্রশ্ন করে যেটা শুনে ইয়ানা থমকে যায়। একবার জেম বলে, তোমরা কি কাউকে ভালোবাসার পরেও তাকে আঘাত করতে পারো? ভালোবাসলে কেন করব? আর আমার মনে হয় না কোনো দেশেই মানুষ ভালোবাসার মানুষকে আঘাত করে। মাঝে মাঝে তুমি এমন কথা বলো যেন মনে হয় তুমি মানুষ না অন্য কোনো প্রাণী। জেম বলে, না মানে অনেক মানুষ আছে যারা মানুষ হয়েও অন্য মানুষকে আঘাত করে নির্মমভাবে, তাই আর কি আমি কথাটা বললাম। সব মানুষ একরকম না জেম, ইয়ানা নিচু গলায় বলে। কখনো কখনো কেউ ভালোবাসার জন্যই নিজেকে দূরে সরিয়ে নেয়। জেম চুপ করে থাকে, যেন কিছু খুঁজছে ওই কথার গভীরে। সন্ধ্যা নেমেছে মধুপুর করে। আকাশে এক ফালি চাঁদ লাজুকভাবে জ্বলছে। কুয়াশার আস্তরে নিজেকে লুকাতে চাইছে যেন। আলগা হাওয়ায় শাল গাছের পাতারা মৃদু কাঁপছে, আর সেই শব্দ মিলিয়ে যাচ্ছে নিঃশব্দ জঙ্গলের গভীরতায়। অর্ষা বারান্দার বাঁশের চেয়ারে বসে আছে, তার হাতে ধরা এক কাপ গরম লেবু চা, আর চোখ দুটি স্থির,
দিগন্তের গা ছমছমে রূপে। তবে মনটা দূরে কোথাও ভেসে যাচ্ছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে ক্যালিয়নের মুখ, তার কথা বলার ভঙ্গি, তার হাসি। আর সেই দৃষ্টিটা যেন অর্ষার হৃদয় ভেদ করে ভিতর পর্যন্ত পৌঁছে যায়। এই কদিনে আমরা কত জায়গা ঘুরেছি একসাথে, জঙ্গল, নদীর ধার, ছোট টিলা, আর সেই ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকা মুহূর্তটা। এক চিলতে হাসি খেলে যায় অর্ষার ঠোঁটে। সে আমাকে খুব কেয়ার করে, অনেক বেশি, এমনভাবে যেন আমি খুব আপন কেউ। সে আবার চায়ে চুমুক দেয়। তার চোখে এখনো সেই দৃশ্য ভাসছে, সেই দিন শীতে ক্যালিয়নের নিজের কোট খুলে পরিয়ে দেওয়া, তার হাতে হাত রেখে পথ দেখানো, আর অচেনা পথের মাঝেও তার পাশে থাকা। আমি তো তাকে বন্ধু ভেবেছিলাম, কিন্তু সত্যি কি তাই? তাকে বন্ধুর মতোই দেখি আমি? অর্ষা মনে মনে দ্বন্দ্বে পড়ে যায়। সে জানে সে কোনো সাধারণ মেয়ে না, সে শিক্ষিত, বুদ্ধিমতী। ছেলেদের চোখ দেখলেই বুঝতে পারে তারা কি চায়। আর ক্যালিয়নের চোখে সে কি দেখেনি? সেই চোখ দুটো যেন শুধু আমাকেই খুঁজছে, আমার মুখে তাকিয়ে থাকে অদ্ভুত এক গভীরতা নিয়ে, যা কোনো কথায় বোঝানো যায় না। তবু আজ ক্যালিয়ন আসেনি, শুধু ফোনে বলেছে আজ একটু কাজ আছে, কাল সকালে দেখা হবে। অর্ষা ভাবে তার তো আসার কথা না, তবু আমি বসে আছি তার জন্যই তো। তার নিজের মনেই প্রশ্ন, এটা কি বন্ধুত্বের বাইরে কিছু? তাকে ছাড়া আজ দিনটাকেই যেন ফাঁকা মনে হচ্ছে। বাতাস হঠাৎ একটু জোরে বইতে শুরু করে, চায়ের কাপে তরঙ্গ ওঠে, দূর থেকে ভেসে আসে এক অচেনা পাখির ডাক। জঙ্গলের ছায়া যেন ধীরে ধীরে ঘন হয়ে আসছে। অর্ষা মনে মনে একটু কাঁপে, তবে সেটা ঠান্ডায় না, একটা অনুভূতিতে, যার নাম এখনো সে ঠিক দিতে পারছে না। সন্ধ্যার পর চাঁদের আলো এখন ঘন কুয়াশার ভিতর হারিয়ে গেছে। তার ভাবনারা মাঝেই হঠাৎ ঠিক সেই মুহূর্তে তার ফোনটা বেজে ওঠে। অর্ষা চমকে যায়। স্ক্রিনের দিকে চোখ পড়তেই সে চমকে ওঠে। মুহূর্তের ভিতর তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। চোখে জল জল করে ওঠে কিছু না বলা অনুভূতি। সে উৎসাহে ফোনটা রিসিভ করে নিয়ে বলে, হ্যাঁ বলুন, আপনার কিছু দরকার ছিল? আপনি এখন কি করছেন? ওপাশ থেকে মৃদু হেসে ক্যালিয়নের কণ্ঠ ভেসে আসে, আহ, এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটা আগে উত্তর দেব বলো তো? এক মুহূর্ত থেমে আবার বলে, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে নিশ্চয়ই তুমি কিছুক্ষণ আগেও আমার কথাই ভাবছিলে। না হলে আমি কল দিতেই এত তাড়াতাড়ি ফোন ধরে এমন প্রশ্ন করো কেন? অর্ষা হঠাৎই থমকে যায়, গলা শুকিয়ে আসে, হৃৎপিণ্ড যেন খানিকটা দ্রুত ছুটতে শুরু করেছে। না না, মোটেও না, মানে আমি তো এমনি বসেছিলাম, আপনি কল দিলেন তাই কথা বলছি আর কি। কথাগুলো যেন অস্বস্তিতে গোঁ গোঁ করে মুখ থেকে বেরিয়ে আসে। ওপাশে ক্যালিয়নের মুচকি হাসি আরেকটু গভীর হয়। সে মনেই বলে ফেলে, তুমি না বললেও আমি বুঝতে পারি, আমি সবটাই দেখছি অর্ষা। তুমি আমায় না দেখলেও আমি তোমায় দেখছি। তোমার ভাবনাগুলো আমার দিকেই ঘুরে ঘুরে আসে। অর্ষার শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। হাতটা শক্ত করে ধরে রাখে ফোনটা। তার মনে হাজার প্রশ্ন, কিন্তু ঠোঁট নীরব। তখনই ক্যালিয়নের কণ্ঠ আরেকবার ভেসে আসে, এবার নরম, আমন্ত্রণমূলক স্বরে, বাইরে এসো, আজ তো আমাদের দেখা হয়নি, চলো একটু হাঁটি, জঙ্গলের ধারে, চাঁদের নিচে, তোমার সঙ্গে কিছু সময় কাটাতে চাই। একটা গভীর নিস্তব্ধতা নামল চারপাশে। অর্ষা চোখ বন্ধ করে, শ্বাস নিয়ে নিজেকে প্রশ্ন করে, কি বলবে সে এবার? নাকি কিছু বলাই উচিত নয়, শুধু চলে যাওয়া উচিত ক্যালিয়নের পাশে? ফোনের ওপাশে ক্যালিয়নের কণ্ঠ এখনো ভেসে আসছে, চলো একটু হাঁটি, আজ তোমার সঙ্গে দেখা হয়নি। অর্ষার গলা শুকিয়ে গেছে যেন। হঠাৎ সে একটু কেঁপে উঠে বলে ফেলে, না মানে এখন তো সন্ধ্যা, মা যদি যেতে না দেয়। কথাটা শেষ করতে করতে সে নিজেও টের পায় এটা একটা অজুহাত, একটা ছোট্ট মিথ্যে, কারণ বাস্তবে তার মা এরকম ব্যাপারে বাধা দেন না। আসলে এই মুহূর্তে ক্যালিয়নের সামনে যাওয়ার কথা ভাবতেই তার বুকের ভিতর কেমন করে উঠছে, লজ্জা, উষ্ণতা, ভয় কিংবা ভালো লাগা, সে নিজেই জানে না, তবে ক্যালিয়ন জানে। ক্যালিয়ন তো এই মুহূর্তে দাঁড়িয়েই আছে, ঠিক বাড়ির গেটের কাছে, তাকিয়ে আছে অর্ষার জানালার দিকে। তাই মুচকি হেসে ফোনে বলে, তুমি কি আমাকে এড়াতে চাইছ অর্ষা? অর্ষা চমকে যায়, তাকে তো দেখা যাচ্ছিল না বাইরে থেকে। তবে সে বুঝে যায় এই লোকটা
আলাদা, খুব আলাদা। এক মুহূর্ত থেমে নিজের বুকের উপর হাত রাখে সে। এই ধুকপুকানিটা ক্যালিয়নের জন্যই তো। তাই ধীরে একরাশা সাহস জড়িয়ে নিয়ে বলে, না, আসছি। ফোনটা রেখে দেয়। তারপর দরজার দিকে এগিয়ে যায়। মাকে বলে, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। তার মা, যিনি তাকে ছোটবেলা থেকেই জানেন, ভাবেন এটা হয়তো মীরার বাড়ি যাবে, তাই হাসি দিয়ে বলে, জামা, সাবধানে ফিরিস। কিন্তু ঠিক দরজার কাছেই পড়ে তার বাবার মুখোমুখি। বাবা একটু কৌতূহল নিয়ে প্রশ্ন করে, এই রাতে কোথায় যাচ্ছিস মা? অর্ষা এক মুহূর্ত থেমে চোখ নামিয়ে বলে, মীরার বাসায়, ওর একটু সমস্যা হয়েছে, ডেকেছে, আমি একটু গিয়ে দেখি, ফিরব রাতেই। তার বাবা চোখ সরু করে কিছুক্ষণের জন্য তাকে দেখে, তবে কিছু না বলে মাথা নেড়ে হাঁটা দেন। অর্ষা বুকের ভিতর শ্বাস আটকে বাইরে বেরিয়ে আসে। আর বাইরেই দাঁড়িয়ে আছে ক্যালিয়ন। সাদা শার্ট, ডেনিম জিন্স, গলায় একটা পাতলা স্কার্ফ, আর সেই চোখ যেন রাতের আকাশে দুটো নীল তারা। অর্ষা ধীরে এগিয়ে যায় ক্যালিয়নের দিকে। তার মুখে হালকা হাসি। এই প্রথমবার সে স্বেচ্ছায় ক্যালিয়নের দিকে এক পা বাড়ালো। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে গা ছমছমে জঙ্গলের পাতায় পাতায়। আকাশে মেঘ নেই, চারপাশে নীরবতা, যেন রাতটিও ভালোবাসার জাদুতে কুয়াশা হয়ে ঝুলে আছে। অর্ষা ধীরে হাঁটছে ক্যালিয়নের পাশে। চাঁদের সাদা আলোয় তার মুখটা ঝলমল করছে, চোখে হালকা উজ্জ্বলতা, ঠোঁটে এক অচেনা লাজুকতা। ক্যালিয়ন তাকিয়ে আছে ঠিক সেই মুখটার দিকেই। তার চোখে যেন এক আগুন জ্বলছে, যে আগুন শুধু ভালোবাসাময়, ভিতরে লুকিয়ে থাকা অভিমন্য জীবনের প্রাচীন কোনো প্রতিজ্ঞা। হঠাৎ অর্ষার পা কিছুর সাথে ঠেকে যায়। সে পড়ে যেতে লাগলে এক মুহূর্ত দেরি না করে ক্যালিয়ন ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে। অর্ষা বিস্ময়ে তাকিয়ে দেখে তার বুকের ঠিক ওপরেই রয়েছে ক্যালিয়নের উষ্ণ হাতে রক্ষা, আর ক্যালিয়নের মুখ তার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। এই অন্ধকারে আমার হাত ধরে হাঁটো, নরম কণ্ঠে বলে ক্যালিয়ন, না হলে আবার পড়ে যাবে। অর্ষার মুখ লাল হয়ে ওঠে, তবু না বলে সে ক্যালিয়নের হাতটা ধরে ফেলে। দুজন একসাথে হাঁটতে শুরু করে। অর্ষা মাঝে মাঝে জিজ্ঞেস করে, এই গাছটা নাম এটা? এই পাখির ডাকটা কত সুন্দর, আপনি শুনতে পাচ্ছেন? কিন্তু ক্যালিয়ন শুধু হেসে যায়। তাকে দেখে মনে হয় সে অন্য কিছু শুনছে না, শুধু অর্ষার কণ্ঠ শুনতে আর তার মুখ দেখতে এসেছে এই জঙ্গলে। একসময় নীরবতার মাঝে হঠাৎ নিচু গলায় বলে ওঠে, তিয়ামো। অর্ষা থেমে যায়, চোখ বড় বড় করে বলে, কি বললেন? ক্যালিয়ন আবার বলে, এবার আরও ধীরে, আরও গভীর চোখে তাকিয়ে, তিয়ামো, রেড ওয়াইন। তার কণ্ঠে অদ্ভুত এক আবেগ, চোখে নেশা, মুখে কিছু না বলা প্রতিজ্ঞার ছায়া। অর্ষা অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কোন ভাষা, মানে কি? আর আপনি আমাকে কি নামে ডাকলেন এটা? ক্যালিয়ন মুচকি হেসে বলে, রেড ওয়াইন, আজ থেকে আমি তোমায় এই নামেই ডাকব। অর্ষা অবাক হয়ে বলে, এটা আবার কেমন নাম, আর এই নামে কেন ডাকবেন? আমার কি নাম নেই? তুমি দেখতে রেড ওয়াইনের মতো নেশালো, তাই আমি এই নামেই তোমায় ডাকব। এবার অর্ষা একটু লজ্জা পায়, তাই কথা ঘোরানোর জন্য বলে, আর যে ওয়ার্ডটা বললেন সেটা কোন ভাষা? সেটা ইটালিয়ান ভাষা, তুমি বুঝবে না, বাসায় গিয়ে করে নিও। ক্যালিয়ন হালকা হাসি দিয়ে বলে। অর্ষা মুচকি হেসে আবার রাগারাগির সুরে বলে, না, আপনি এক্ষুনি বলবেন, আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি এটা জানার জন্য। ঠিক তখনই আকাশ থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। মাথার উপর থেকে ঝরে পড়ছে বরফ ঠান্ডা পানির ধারা। অর্ষা হতচকিত হয়ে ওঠে, বৃষ্টি, এই তো একেবারে হঠাৎ। দুজন দৌড়ে যায় সামনে থাকা বিশাল এক গাছের নিচে। গাছের পাতা ঘন, বৃষ্টির অনেকটা ঠেকায়, তবু অর্ষার কাঁধ ভিজতে থাকে। ক্যালিয়ান তখন তার গলার স্কার্ফ খুলে নরম করে অর্ষার মাথায় ধরে দেয়, এইটা রাখো, ঠান্ডা লাগবে না। অর্ষা তার চোখে তাকায় কিছুক্ষণ, চুপচাপ। তাকে এমনভাবে কেউ আগলে রাখিনি আগে। আর ক্যালিয়ন, সে যেন জানে এই চাঁদ, এই বৃষ্টি, এই রাত অর্ষাকে নিজের দিকে টানার মুহূর্ত এটা। চারদিকটা ঝিরিঝিরি বৃষ্টির শব্দে ভরে গেছে। গাছের পাতায় ঠকঠক শব্দ, মাটিতে গড়িয়ে পড়া জল, আর গাছের নিচে দাঁড়িয়ে থাকা দুটো মানুষ, যাদের মাঝে যেন সময় থেমে গেছে। যদিও একজন মানুষ আর একজন নেকড়ে, তবে এখন মানুষের রূপে। অর্ষা কাঁপছে, ঠান্ডায় নয়, একটা অজানা উত্তেজনায়। তার কাঁধে এখনো ক্যালিয়নের স্কার্ফ। কাঁধের ওপর পানির ছাঁট পড়লেও শরীরটা উষ্ণ,
কারণ তার একদম সামনে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা, ক্যালিয়ন। ক্যালিয়ন তাকিয়ে আছে গভীরভাবে, তার চোখের মাঝে আলোর চেয়েও জ্বলন্ত এক নেশা। হঠাৎ সে নরম গলায় বলে, তুমি জানো, আমি এই বৃষ্টির চেয়েও বেশি তোমায় চাই। অর্ষা কিছু বলতে চায়, পারে না, তার গলা যেন আটকে যায়। হাত দুটো নিজের শরীরের কাছে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। ক্যালিয়নের এক পা এগিয়ে আসে, তারপর ধীরে ধীরে সে অর্ষার দিকে ঝুঁকে পড়ে। তার চোখ ঠিকঠাক আটকে থাকে। অর্ষার চোখে অর্ষার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, তার শরীরটা কাঁপছে আরও জোরে। এইবার আর ঠান্ডায় নয়, এক অজানা আতঙ্কে ও আকর্ষণে। ক্যালিয়ান তার ঠোঁট এগিয়ে আনে অর্ষার ঠোঁটের দিকে। দুজনের ঠোঁটের মাঝখানে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। কিছু সময় পর এই দূরত্ব হয়তো থাকবে না। অর্ষা চোখ বন্ধ করে ফেলে। সে জানে না কেন করছে এটা, তবে করে। এই মুহূর্তে বৃষ্টি থেমে যায়, চারপাশে কেবল তাদের নিঃশ্বাসের শব্দ। ঠিক তখনই এক চমকদার বিজলির ঝলক আকাশ ছিনে পড়ে, চারদিক আলো করে তোলে। হঠাৎ অর্ষা যেন বাস্তবে ফিরে আসে। তাকে মনে পড়ে যায়, এই মানুষটা আমার জীবনে হঠাৎ এসেছে। আমি তার সম্পর্কে কিছুই জানি না, আর তাকে পছন্দ করি কিনা সেটাও জানি না। সে চোখ খুলে হঠাৎ ক্যালিয়ানকে ঠেলে সরিয়ে দেয়। ক্যালিয়ানের চোখে বিস্ময়, অর্ষার চোখে কাঁপুনি। না না, আমি পারবো না বলেই সে পেছন ঘুরে বৃষ্টির মধ্যে দৌড়ে চলে যায় বাড়ির দিকে। ক্যালিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে এবার অদ্ভুত শূন্যতা। একটু সময় আর ছিল রেড ওয়াইন, আর একটু দেরি হলে এই ঠোঁট দুটো আর আলাদা থাকতো না। ক্যালিয়ানের ভেজা চুল কপালের ওপরে লেপটে গেছে, তবুও সে হাসে, একটা ধীর বিষণ্ণ হাসি, আর ঠোঁটের কোণে ফিসফিস করে বলে, আমি তোমায় চাই, আর সেটা কোনো মানবিকভাবে নয়। বৃষ্টির ফোঁটা এখনো ঝরছে, আর তার ভেজা কুয়াশার ভেতর দিয়ে অর্ষার দৌড়ের শব্দ মিলিয়ে যাচ্ছে। পিছনে দাঁড়িয়ে আছে ক্যালিয়ান, নড়ছে না। কিছু একটা ভেবে তার হাসিমাখা মুখটা হঠাৎ কালো আঁধারে ছেয়ে যায়। শুধু দাঁড়িয়ে, ভেজা চুল, ঠোঁট অর্ধেক খোলা, আর তার দুই হাত একটা ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হয়ে উঠছে। তার চোখের ভেতর যে আগুন আগে ছিল শুধু আকর্ষণের, এখন সেটি পোড়াচ্ছে, জ্বলছে, গিলে খেতে চায়। তার ঠোঁট থেকে বেরিয়ে আসে নরম কিন্তু ভয়ানক কণ্ঠস্বর, তুমি আবার পালালে? তুমি এখনো কি আমার থেকে ভয় পাও, নাকি আমার প্রতি তোমার আসক্তি তুমি নিজেই মানতে পারছো না? তার কণ্ঠ ধীরে ধীরে ভারী হতে থাকে। তুমি কি এখনো বুঝতে পারোনি অর্ষা? আমি তোমাকে শুধু পছন্দ করি না, তোমায় নিজের রক্তের অংশ মনে করি। তুমি আমার রেড ওয়াইন, আমার আসক্তি, আমার নেশা, আমার তৃষ্ণা। তোমাকে নিয়ে যাবই, তোমার চাওয়া না চাওয়ার কোনো মানে নেই। তার চোখে এখন আগুন আর রক্তের এক অদ্ভুত মিশ্রণ। নীল নয়, আগুনে রঙে ছাপ পড়েছে। এই পৃথিবী তোমায় রক্ষা করতে পারবে না রেড ওয়াইন। তুমি শুধু আমার, আর আমি তোমায় তোমার সম্মতি ছাড়াই ছিনিয়ে নেব। কারণ এটা ভালোবাসা না, এটা অধিকার, এটা মালিকানা। তুমি ভালোবাসো কিংবা না বাসো, আমি তোমায় নিয়ে যাবই। তার পেছনে তখনই একটা বিশাল কালো নেকড়ের ছায়া যেন গাছের মাঝে জ্বলে ওঠে। রাজপ্রাসাদের অভ্যন্তরে গুমোট পরিবেশ। অন্ধকারে জ্বলছে কিছু চিরন্তন আগুনের টর্চ, যেন বাতাসটাকেও গিলে নিচ্ছে। সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে ওয়াজফান, চোখ দুটো লালচে আভায় দীপ্ত। তার সামনে নতজানু হয়ে দাঁড়িয়ে আছে আয়রাক, তার নির্ভরযোগ্য রক্ষী। আয়রাক নিচু গলায় বলে, বাদশাহ, আমি দুঃসংবাদ নিয়ে এসেছি। 2 দিন হয়ে গেছে, প্রিন্স জেমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক মুহূর্ত নিঃশব্দ, বাতাস থমকে যায়। তারপর হঠাৎ গর্জে ওঠে এক বিকট আওয়াজ। ওয়াজফান বজ্রের মতো চিৎকার করে ওঠে, 2 দিন হয়ে গেছে, আর তুই আজ এসে খবর দিচ্ছিস? পর মুহূর্তে সে সামনে ঝাঁপিয়ে পড়ে আয়রাকের গলা চেপে ধরে। এক হাতেই তাকে টেনে তুলে ফেলে মাটির কিছু ইঞ্চি ওপরে। আয়রাকের শ্বাস রুদ্ধ হতে থাকে। তুই তো ছায়া হয়ে যার ওপর নজর রাখবি, তার খবর 2 দিন ধরে জানিস না? তোর সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে থাকিস? ওয়াজফান এক ঝটকায় আয়রাককে ছুঁড়ে ফেলে দেয় রাজদরবারের পাথরের মেঝেতে। একটা ধাক্কায় আয়রাকের ঠোঁট ফেটে রক্ত পড়ে। তারপর সিংহাসনের পাশের গোপন খাঁজ থেকে টেনে বের করে তলোয়ার, বিশেষ এক অস্ত্র, জিন জাতির আত্মার বিভাজক, যেটা এক কোপে যে কোনো জিনকে মেরে ফেলতে পারে। শুধুমাত্র বাদশাহ নিজে এতে পুরোপুরি মারা যায় না, তবে ক্ষত এত গভীর হয় যে দিনগুলো পর্যন্ত তার প্রাণ কাঁপে। ওয়াজফান গর্জে ওঠে, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। তলোয়ার উঁচু করে ছুটে যায় আয়রাকের দিকে, কিন্তু তার আগে আয়রাক কাতর গলায় বলে ওঠে,
বাদশাহ, আমি আজই খবর পেয়েছি, আজকেই, আমি দেরি করিনি। আমি যাকে প্রিন্স জেইমের ছায়া বানিয়ে পাঠিয়েছিলাম সে মাত্রই খবর দিয়েছে, আজ, এই মুহূর্তে। ওয়াজফানের হাত থেমে যায়, তলোয়ার স্থির, কিন্তু চোখ জ্বলছে আগুনে। কোথায় ছিল? ঠান্ডা গলায় প্রশ্ন করে ওয়াজফান। জানি না প্রভু, তার শেষ অবস্থান ছিল ঢাকা শহরে, বাংলাদেশে। তবে গত 2 দিনে সে ফোন বা জাদু মাধ্যমে কোনো যোগাযোগ করেনি কারো সাথে। আর তার ছায়া নিফাল মাত্র 1 ঘন্টা আগে আমাকে জানিয়েছে সে তাকে দেখতে পায়নি। 2 দিন তাকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। তাই সে ফিরে এসে আমাকে জানায়। ওয়াজফান ধীরে ধীরে তলোয়ার নিচু নামায়। আয়রাকের গা থেকে ঘাম চুইয়ে পড়ে, চোখে দৃষ্টি স্থির। সে জানে একটু আগে তার জীবন কিছু ইঞ্চির ব্যবধানে ছিল। ওয়াজফান ধীরে বলে, যদি আমার ভাইয়ের গায়ে আঁচও লাগে, তাহলে ওই ছায়াকে তো আমি এখন এমনিও মারব, পরে তোকেও পুড়িয়ে ছাই করে দেব। প্রাসাদের ভেতরে এক গাঢ় অন্ধকার রাজকক্ষ। বাতাস থমকে গেছে যেন, আগুনের শিখাগুলোও নিঃশব্দ, ধ্বংসের অপেক্ষায়। ওয়াজফান দাঁড়িয়ে আছে বিশাল পাথরের সিংহাসনের সামনে, হাতে ধরা সেই ভয়ঙ্কর তলোয়ার, রুহ আল জাহান্নাম, যে তলোয়ারের এক কোপেই শেষ হয়ে যায় জিন আত্মা। তার চোখে তখন আগুনের লাল ছায়া। ওয়াজফান গর্জে ওঠে, সেই ছায়াকে এক্ষুনি আমার সামনে আনো, আমি নিজ হাতে তাকে মৃত্যু দেব। তবে তার আগে সে যা জানে সব কিছু আমার সামনে বলবে। আয়রাক দ্রুত নতজানু হয়ে সরে যায়। কিছুক্ষণ পর রাজদরজার ছায়া ফুরিয়ে এক ছায়া আকৃতি এসে দাঁড়ায়, মাথা নিচু, শরীর কাঁপছে। সে নিফাল, প্রিন্স জেইমের পাহারাদার ছায়া, ছায়ার মতো ছায়া, যাকে নজর রাখার দায়িত্বে পাঠানো হয়েছিল। ওয়াজফান এগিয়ে আসে, দাঁড়ায় তার 1 হাত দূরে। গলার নিচের রক্তচাপার আগ গম্ভীর গর্জনের মতো কানে বাজে। কোথায় ছিল জেইম? বাংলাদেশে কোন ভার্সিটিতে ভর্তি ছিল? তারপর কি হয়েছে? সে কাদের সঙ্গে মিশেছে? কার কাছে গিয়েছে? এক এক করে সব বল, একটুও সময় পাস না। নিফাল হাঁটু গেড়ে বসে কাঁপুনি কণ্ঠে বলতে শুরু করে, বাদশাহ, প্রিন্স জেইম বাংলাদেশে ঢাকায় এক ভার্সিটিতে ভর্তি হয়েছিল। নাম ছিল ইস্টার্ন স্কাই ইউনিভার্সিটি। প্রথম কদিন একা ছিল, কিন্তু এরপর এক মেয়ের সঙ্গে তার বেশ দেখা সাক্ষাৎ হতে থাকে। নাম ইয়ানা। মেয়েটি ভার্সিটিতেই পড়ে, মডার্ন, কৌতূহলী, সাহসী। সর্বশেষ আমি যেদিন তাকে দেখি সে ওই ইয়ানার সাথেই ছিল, ক্যাম্পাসের পিছনের পার্কে কথা বলছিল। এরপর সে যেন হাওয়া হয়ে যায়। আমি অনেক খুঁজেছি বাদশাহ, পুরো ঢাকা শহর ছায়ার মতো চষে বেরিয়েছি, কিন্তু কোথাও নেই, একটিও চিহ্ন নেই। ওয়াজফান শুনছে, তার চোখের মণি যেন জমাট লাল আগুনে পরিণত হয়েছে। তার ঠোঁটে এক ধরনের হিংস্র নীরবতা। হঠাৎ এক মুহূর্তে সে তার তলোয়ার উঁচু করে বলে ওঠে, তুই ব্যর্থ, তুই বিশ্বাসঘাতক, ছায়ার নামের কলঙ্ক। নিফাল ফ্যালফ্যাল করে চায়, না না বাদশাহ, আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি। চেষ্টা ব্যর্থ হলে ছায়া আর থাকে না, সে কেবল ছায়ার ভাঙা প্রতিচ্ছবি হয়ে ওঠে। এরপর এক ঝলক আলো, এক চিৎকার, এক কোপে নিফাল ঝাঁপিয়ে পড়ে মাটিতে। রক্ত না, কিন্তু কালো ধোঁয়ার মতো ধ্বংস হয়ে যায় তার শরীর। রাজকক্ষে আবার নিস্তব্ধতা নামে। ওয়াজফান তলোয়ার মাটিতে ঠেসে দাঁড়িয়ে থাকে, শ্বাস ভারী, চোখ বন্ধ করে গম্ভীর গলায় বলে, জেইম, তুমি কি করছো? তুমি যদি নিজের মন দিয়ে ফেলো, তবে তুমি আর নিজেকে বাঁচাতে পারবে না। এবার আমাকে আসতে হবে। ছায়ার মৃত লাশটা হাওয়ায় মিলিয়ে যায় ছাই হয়ে। মানুষের লাশ দাফন করা লাগে, কিন্তু জিনদের মরার পর তারা ছাই হয়ে উড়ে যায়। রাজপ্রাসাদের শূন্য সিংহাসন কক্ষ নিস্তব্ধ। মাত্র কিছুক্ষণ আগে একটা আত্মা ধ্বংস হয়েছে। ধোঁয়ার কুণ্ডলী এখনো বাতাসে ঘুরছে। ওয়াজফান ঘুরে দাঁড়ায়, চোখে পুঞ্জীভূত রাগ আর অদৃশ্য এক যন্ত্রণার রেখা। তার গলা চাপা, কিন্তু তীক্ষ্ণ। আয়রাক, প্রস্তুত হও, এখনই আমরা যাব মানবের দুনিয়ায়। আয়রাক মাথা নিচু করে সম্মতি জানায়, কিন্তু চোখে ছায়া স্পষ্ট। সে জানে যেখানে ওয়াজফান পা রাখে সেখানে আলো নিভে যায়। ওয়াজফান নিজের ঘরে ঢোকে। দরজা বন্ধ হয় এমন শব্দে যেন পাথর চাপা দেওয়া হয়েছে ভাগ্যকে। এরপর একটা পোশাক পরে। পোশাকটি পুরোপুরি গভীর কালো রঙের। এটি অন্ধকার আর মৃত্যু সদৃশ এক ছাপ সৃষ্টি করে। এটি একটি ঢিলেঢালা হুডি, চাদর বা কালো রোব, যেটি মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহ ঢেকে রেখেছে। মাথায় হুড তোলা, ফলে মুখ অন্ধকারে, মুখের কোনো অংশ দৃশ্যমান নয়। মুখে পড়ে একটি বিশেষ মুখোশ, যেটা চোখের নিচ থেকে শুরু করে গলা পর্যন্ত ঢাকা। এই মুখোশটি কালো ধাতব, তার গায়ে রহস্যময় গঠন, যেন প্রাচীন কোনো অভিশাপ লেখা। এখন শুধু ওয়াজফানের চোখ দেখা যাচ্ছে।
যেখানে আগে ছিল অগ্নি লাল আভা, এখন সেই আগুন দহনের বদলে দেখা যাচ্ছে এক জ্বলন্ত সোনালি আলো। সেই চোখে শক্তি, রাজত্ব আর প্রতিশোধ জ্বলছে। কিন্তু সেই সোনালি রংটা মাত্র একক্ষণ, যখন রাগ চূড়ায় পৌঁছাবে তখনই তা আবার আগুনে রূপ নেবে। এক জোড়া চোখের মণি, অথচ সময়ের সঙ্গে সেই মণির কত রং চেঞ্জ হয়। নর্মাল থাকে লাল রঙের, রেগে গেলে তা সোনালি, আর ভয়ঙ্কর রেগে গেলে আগুনের রং। তার হাতে তুলে নেয় সেই ভয়ঙ্কর তলোয়ার, রুহ আল জাহান্নাম। তলোয়ারের তলায় আগুনের রেখা জ্বলছে, যেন তার তলাই বিশ্রাম নিচ্ছে দহন। আর ঠিক তখনই ওয়াজফান নিজের পিঠ থেকে বের করে সেই বিশাল কালো পালকের ডানা, যা আকাশের পটভূমিতে বিশাল ও প্রভাবশালী মনে হচ্ছে। ডানাগুলোর প্রান্ত খাড়া এবং ধারালো, যেন এক বিপজ্জনক শক্তির প্রতীক। এক একটা পালক যেন ধ্বংসের প্রতীক। ডানাগুলোর প্রান্ত থেকে উঠছে হালকা ধোঁয়া, আগুনের গন্ধ ছড়িয়ে পড়ছে ঘরে। চারপাশ কেঁপে উঠছে তার শক্তির ছায়ায়। তার পেছনে আগুন জ্বলে ওঠে হঠাৎ, কোনো স্পর্শ ছাড়াই। একটা বৃত্ত তৈরি হচ্ছে ধ্বংসের জন্য। তার ঠোঁটির নিচ থেকে বেরোয় চাপা উচ্চারণ, এবার মানুষ জানবে আগুন শুধু পুড়ে ফেলে না, আগুন বিচার করে। এক ঝটকায় বিশাল ডানা মেলে ওয়াজফান উড়ে যায়। গন্তব্য মানব দুনিয়া, ঢাকা শহর। ইয়ানার চারপাশে তৈরি হবে এক অদৃশ্য ঘূর্ণি। শুরু হবে এক খেলা, ভয়, প্রেম, সত্য, জীবন আর মৃত্যুর মধ্যকার খেলা। এই খেলায় কে জিতবে, জীবন নাকি মৃত্যু?